সেই দর্শকবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতি শনিবারের আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকারে। পরবর্তী 90 মিনিট আমি আবু রেজা আপনাদের সাথে থাকব। এই অনুষ্ঠানে আমরা ব্রিটেনের বিভিন্ন আইন, বিশেষ করে ইমিগ্রেশন, অ্যাসাইলাম, হিউম্যান রাইটস, ফ্যামিলি ল নিয়ে কথা বলে থাকি। এই অনুষ্ঠানে আপনারাও শরিক হতে পারেন। টেলিভিশনের পর্দায় যে নাম্বার দেখছেন, টেলিফোন নাম্বার, ওই নাম্বারে ফোন করে আমার সাথে সরাসরি কথা বলতে পারেন। আইনের ব্যাপারে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে আইন সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকেন আমাকে প্রশ্ন করতে পারেন, আমি আমার সাধ্যমতো উত্তর দিব। তবে একটা কথা মনে রাখবেন, এই অনুষ্ঠানে আমরা যে সমস্ত আইনের যে সমস্ত পরামর্শ দিই, এটাকে একটা প্রাথমিক ধারণা হিসেবে আপনারা নেবেন, কারণ আমরা আপনাদের কোনো কাগজপত্র দেখতে পাচ্ছি না, বা সামনাসামনি বসে যে বিভিন্ন সম্পূরক বা পরিপূরক প্রশ্ন করব, সেই সুযোগটাও কিন্তু আমাদের নাই। তাই আমাদের পরামর্শটাকে একটা গাইডলাইন হিসেবে ধরে নেবেন, এরপরে ভিত্তি করে অনুগ্রহ করে কোনো সিদ্ধান্ত নেবেন না। অভিজ্ঞ কোনো আইনজীবীর সাথে পরামর্শর কোনো বিকল্প নাই। তো যাই হোক, আপনারা যেখানে আছেন আশা করি ভালো আছেন। আমার মনে হয় ব্রিটেনে আমরা একটু ওয়েদারে পরিবর্তন দেখছি, বিকাল থেকে একটু ঠান্ডা পড়ে আসছে। যারা ফ্লু ভ্যাকসিনেশন যাদের নেওয়া দরকার, আমার মনে হয় তাদের নিয়ে নেওয়া উচিত। NHS-এর আন্ডারে ফ্লু ভ্যাকসিনেশন ফ্রিতে দেওয়ার ব্যবস্থা আছে। আপনার জিপি আপনাকে সাহায্য করতে পারবে, বা বিভিন্ন ফার্মাসিতে গেলে আপনি এটা নিতে পারবেন। মনে হয় অনুষ্ঠানের শুরুতেই কোনো কলার আছে। কোনো কলার থাকলে কলকে আমরা প্রায়োরিটি দিই। দেখি কে আছেন কলার। হ্যালো কলার। Hello. হ্যালো। Am I speaking to the studio? Yes, you're speaking. Okay, so if a student came from Bangladesh on a master's visa, Yes. what are the options of becoming legal and getting indefinite leave to remain after? I think that's a long process, because that person, first of all, he would have to be here legally for 10 years. Then he can qualify for indefinite leave to remain. Or if after the completion of his course, if he can switch to Tier 2, which is a work permit, if he can go to work permit, then after 5 years he may be eligible to become to apply for indefinite leave to remain. But at the moment the government is planning to extend this 5-year period to 10-year period. So we don't know by the time that your friend or your relative will apply what will be the law. But as it stands today, if he can stay here legally for 10 years, then obviously he can apply, he will be eligible for apply for permanent settlement, which is indefinite leave to remain. Or if he switched to work permit after the completion of his course, then after 5 years he should be eligible to apply for indefinite leave to remain. Or if he has got problem back home, if he is somebody who has got risk to his life or his personal freedom is threatened, in that case he may be able to apply for protection, and if he is granted protection, then after 5 years he may be eligible for indefinite leave to remain if there is no change in his overall circumstances. And finally, if he is in a relationship with somebody who is British or settled here, or who has got refugee status, then there are some other conditions to satisfy. Then he may be able to get a spouse visa or a partner visa, and from there after 5 years or 10 years he will be eligible to apply for indefinite leave to remain. Okay? Okay, thank you. You're welcome. Thank you. দেখি আর কোনো কলার আছে কিনা। হ্যালো কলার। হ্যালো। হ্যালো, জি কলার বলেন। আপনি স্টুডিওতেই কথা বলছেন, আপনি বলেন। হ্যালো। হ্যাঁ কলার, আমি শুনছি, আপনি বলেন আপনার কি প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। জি, আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমার বাচ্চাটা স্কুলে যায় না আর কি। জি। 1 বছর থেকে এই সমস্যাটা দেখা দিচ্ছে আর কি। কি হয়েছে বাচ্চার? আমার বাচ্চা স্কুলে যায় না আর কি। কেন যায় না? লার্নিং কোনো আছে, প্রবলেম আছে? সমস্যা, একটু মেন্টাল প্রবলেম দেখা দিচ্ছে আর কি। জি। তো এখন আমি হচ্ছে বাচ্চা নিজেকে আইসোলেশন করে দিচ্ছে। এখন আমি একটু ডিসাইড নিয়েছি যে বাচ্চাকে দেশে ভর্তি করাবো।
নিয়ে এই সেম কারিকুলামে ব্রিটিশ কারিকুলামে দেশে নিয়ে ভর্তি করাবো এবং একটু তাকে পরিবর্তন করাবো। জি তো আমরা হচ্ছে আসলে ফ্যামিলির উদ্দেশ্য আর কি। তা আমাদের হচ্ছে আমার হাজবেন্ড 20 বছর হিউম্যান রাইটস এর আন্ডারে অ্যাপ্লাই করছে, ওর এখন প্রায় 25 বছর চলতেছে। আর আমি আমার বাচ্চা হচ্ছে ব্রিটিশ সিটিজেন, এখন ইয়ার 11-এ। তো এখন বাচ্চাকে যদি দেশে পড়ায়, জিসিসি লেভেল করায়, পরে এই বাচ্চা আসতে পারবে কিনা এই দেশে? আপনার বাচ্চা যদি ব্রিটিশ, বাচ্চাকে আমাদেরকে যখন লিভ টু রিমেইন দেয় 10 বছরের রুটে, আমরা দুজনে আগে ওভারস্টে হয়ে গেছিলাম ওকে, পরে আবার আমার হাজবেন্ডের 20 বছর হয়েছে প্লাস বাচ্চা ব্রিটিশ সিটিজেন, সেজন্য আমাদেরকে দিছে এবং ওই চিঠির মধ্যে লিখে দিছে যে বাচ্চার ওয়েলফেয়ারের কারণে তোমাদেরকে এই দেশে কনসিডার করতেছে এবং কাজের পারমিশন দিতেছে, থাকতেছে 2.5 বছর করে করে এরকম 10 বছরের রুটে দিচ্ছে। তো এখন বাচ্চাকে যদি আমরা দেশে পড়াই, বাচ্চারা যদি ওখানে ডিসিসি লেভেল করে, আবার ওই বাচ্চা ব্যাক করতে পারবে কিনা এখানে, বা আমাদেরকে থাকতে দিবে কিনা? যে প্রথম কথা হচ্ছে যে আপনার বাচ্চা যেহেতু ব্রিটিশ বাচ্চা যে কোনো সময় এই দেশে ফিরে আসতে পারে, তার যেহেতু রাইট অফ অ্যাবোর্ড আছে, সে যদি 20 বছরও এই দেশের বাইরে থাকে তার ফিরে আসতে কোনো বাধা নেই। কিন্তু আপনারা যদি বাচ্চা যদি বাংলাদেশে চলে যায়, তাহলে আপনাদের ভিসা আপনার বাড়ানো নিয়ে প্রবলেম হবে, কারণ যার জন্য ভিসাটা দেওয়া হয়েছে সেই যদি এদেশে না থাকে তাহলে আপনার ভিসা হয়তো নাও তারা বাড়াতে পারে। তা আপনার স্বামী যেহেতু 20 বছরের রুটে আছেন, আপনার স্বামী নিজে সেটেল না হওয়া পর্যন্ত আপনার জন্য তিনি হয়তো অ্যাপ্লাই করতে পারবেন না। যে কোনো অ্যাপ্লিকেশন যদি আপনি এই অবস্থায় করেন, যখন বাচ্চা বাইরে আসে, তখন আপনাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে আউটসাইড দ্য ইমিগ্রেশন রুল, ইমিগ্রেশনের রুলের বাইরে, পিওরলি কম্পেলিং অ্যান্ড কম্প্যাশনেট গ্রাউন্ডসে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আপনি টেলিভিশনের সাউন্ডটা অফ করে দেন প্লিজ। আশা করি কলার তার প্রশ্নের উত্তরটা পেয়ে গেছে। আরেকজন কলার আছেন। হ্যাঁ, হ্যালো কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো? আলহামদুলিল্লাহ ভালো। আমার একটা প্রশ্ন আপনার কাছে, যে গত সপ্তাহ আগের সপ্তাহ আপনার কাছে প্রশ্ন করছিলাম যে P1 নিয়ে, বাট বাদে আপডেট আইছে যে এখন B2 করে নিব। আমি তো মার্চে অ্যাপ্লাই করতাম সিটিজেনশিপ লাগি, বাট আমার B1 এ হইব নি। অর্থাৎ আবার প্রশ্ন হচ্ছে যে যারা কোনো ট্রানজিশনাল পিরিয়ডের জন্য তারা কোনো কিছু বলে নাই, এমনি পুরাতন ইমিগ্রেশনের ল অনুযায়ী যদি আপনি কোনো টেস্টের কোনো রেজাল্ট দিয়ে যদি আপনি সেটেলমেন্ট পেয়ে থাকেন, সেটা এক্সপায়ার করে গেলেও ওটা দিয়েই আপনি ন্যাশনালিটি অ্যাপ্লাই করতে পারবেন। এখন দেখতে হবে এই B2টা যখন থেকে তারা প্রযোজ্য করবে, আমার যতদূর ধারণা এটা 4 নভেম্বরের পরে এগুলি একটা পর্যায়ে এগুলি তারা অ্যাপ্লিকেবল করবে। তখন দেখতে হবে যে কোনো ট্রানজিশনাল পিরিয়ডের জন্য তারা কোনো কিছু দিয়েছে কিনা। এখন পর্যন্ত আমরা জানি না যে তারা ট্রানজিশনাল পিরিয়ড, তার মানে কি যারা আপনার মতো ইন্টারিম পিরিয়ডে আছে তাদের জন্যে কি তারা কোনো কনসেশন দেবে কিনা। হয়তোবা যখন আমি আবার ফিরে আসবো নেক্সট প্রোগ্রামে, ততদিন আমাদের হয়তো একটা বেটার আইডিয়া হবে, কারণ আমরা কেবলই মাত্র এই স্টেটমেন্ট অফ চেঞ্জ আমরা পেলাম যে 4 নভেম্বর থেকে আস্তে আস্তে বিভিন্ন চেঞ্জগুলি আসবে। তা আপনি আমাদের অনুষ্ঠানের দিকে চোখ রাখেন, হয়তো আমরা 2-3 সপ্তাহ পরে আপডেট দিতে পারবো। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আসসালাম। হ্যালো কলার। হ্যালো কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো? জি আলহামদুলিল্লাহ। সেটা ভাই আমার একটা প্রশ্ন, আমি এই যে আপনার টি ফর্মে আমার ছেলের জন্য অ্যাপ্লাই করব, এটা 3 নভেম্বর আপনার 10 ইয়ার্স হবে। জি। কিন্তু আমি ফিও এবার কোডটা এক্সপায়ার্ড হয়ে যাবে আপনার 31 অক্টোবর এই মাসে। জি। আমি তাদেরকে ইমেল পাঠাইছিলাম, জি, কিন্তু এখনো কোনো রিপ্লাই পাই নাই। এখন আপনার আসলে যে প্রবলেমটা হচ্ছে যে তারা এক্সপেক্ট করে যে এক্স্যাক্টলি 10 ইয়ার করে আপনি অ্যাপ্লিকেশন করেন, কিন্তু আপনার মতো সিচুয়েশনে আপনি এটা ব্যাখ্যা দিয়ে আপনি 31 তারিখেই অ্যাপ্লাই করে দেন, করে দিয়ে তাকে বলেন যে
আমার এই কারণে আমি 5 দিন আগে অ্যাপ্লিকেশনটা করেছি, হয়তো তারা কনসিডার করবে, কারণ বিকজ ইটস সো ক্লোজ টু 10 ইয়ার, তারা হয়তো, আমি মনে করি তারা আপনার এটা হয়তো কনসিডার করবে। আচ্ছা, আর আরেকটা সম্পূরক প্রশ্ন, এটা হলো কোডটা যদি আমি এখন অনলাইনে ইউজ করে রাখি, আমি যদি 3 তারিখে সাবমিট করি অ্যাপ্লিকেশন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে নাকি? না সরি, আমি বুঝলাম না আপনি কি করে সাবমিট করবেন। আমি মনে করি আপনাকে, কারণ সাবমিশন, আপনি যদি এটা লাইনেও থাকেন কিন্তু সাবমিশন না করেন তাহলে এটা কিন্তু কাউন্ট করা হবে না, তো আপনাকে সাবমিশনটা করতে হবে। ফলে আপনার যদি 31 তারিখে ফি ওয়েভারটা মেয়াদ শেষ হয়ে যায়, তো 31 তারিখের মধ্যেই অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। আচ্ছা আচ্ছা, তা আমার মনে হয় আপনি যদি সাবমিট করেন, করে যদি ব্যাখ্যা দিয়ে দেন, যেহেতু 5 দিন, আমার ধারণা তারা হয়তো তাদের ডিসক্রিপশন ইউজ করবে। আচ্ছা, এটা কি ওই যে আপনার একটা কভার লেটারে লিখে দিতে হবে? আপনি কভার লেটার যে কোনো শোনেন ভাইয়া, শুধু আপনার জন্য নয়, যারা অন্য অন্য দর্শকরা আমার অনুষ্ঠান শুনছেন, যে কোনো হোম অফিসের অ্যাপ্লিকেশনের সাথে কিন্তু কভার লেটার দেওয়া উচিত, নইলে অনেক সময় তারা বুঝতে পারে না যে আপনার কী কী ইস্যু আছে। এই জন্য আমি মনে করি যে কোনো অ্যাপ্লিকেশানে, ছোটো হোক বড়ো হোক, অ্যাপ্লিকেশন অবশ্যই কভার লেটারটা দেওয়া ইম্পর্টেন্ট, জরুরি। আচ্ছা, থ্যাংক ইউ রাজু ভাই, থ্যাংক ইউ ওয়েলকাম। জাযাকাল্লাহ খায়ের। সালাম। আসসালাম। হ্যালো, কে আছেন কলার? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ব্যারিস্টার সাহেব? আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ আপনার সমাজ কত সুন্দর আমার কমিউনিটি সেবাদিয়া দ্বারা খুব সুন্দর করে বুঝাইয়া দেন। থ্যাংক ইউ। আমার দুইটা কোয়েশ্চন। জি। ফার্স্ট কোয়েশ্চন হইলো, আমার ভাই আফন ভাইয়ে আপার কোর্ট ফার্দার সাবমিশন কোর্টে গ্রান্ট হইছে, সাইলাম আকি ফার্দার সাবমিশন পাইছে। সরি ভাই একটু আস্তে আস্তে বলেন। আপনার ভাই ফার্দার সাবমিশন থেকে অ্যাপিল পেয়েছেন, সেই অ্যাপিলে উনি উইন করেছেন। সাইলাম গ্রান্ট হইছে। গুড, ভেরি গুড। 16 বছর ফাইট করিয়া যে তখন সাইনও আছিল, সে আকি যে সাইনটা কিভাবে বন্ধ হইতো, সেও বলে তো গ্রান্ট হওয়ার সাথে সাথে সাইন বন্ধ হয়, বা কোনো বিআরপি কার এই শেয়ার কোড খাম কাজ করতে কিছু তো ফাইল না। না, তার আপনার হোম অফিস থেকে তার একটা ডিসিশনের জন্য ওয়েট করতে হবে। হোম অফিস তারা একটা ফর্মাল লেটার দিয়ে তাকে গ্রান্ট করবে অ্যাসাইলাম। তো এটাতে সময় লাগতে পারে, এটা আপ টু 14 উইকস, কিন্তু 2 উইকসের মধ্যে তারা যদি অ্যাপিল না করে তো আপনি চিঠি লিখতে পারেন। তার পারই গেছে মনে হল 2 মাস, মূল্যটা কিছু তো নাই, 2 বা 3 মাস হয়ে যায়। কি 14 উইকস তো হয় নাই, 3 মাস আগে, 3 মাস বা 2 মাস হয়ে যায়। হ্যাঁ, তো আপনি আগে এক্স্যাক্টলি হিসাব করেন, ওদের সময় আসছে 100 দিন, মানে 14 উইকস এটাকে ইমপ্লিমেন্ট করবেন। আপনি চিঠি পাঠাতে পারেন, চিঠি লিখে বলেন যে আমার যে আছে ওনার কথা বলবেন যে উনি তো অ্যাপিল উইন করেছেন, আমরা যতদূর জানি হোম অফিস তো পারমিশন চায়নি অ্যাপিল করার, তো এই জন্য তোমরা এখন তাকে একটা গ্রান্ট লেটার পাঠাও। তো একটা গ্রান্ট লেটার দিয়ে দিবে। আর এখন কোনো বিআরপি কার্ডের কোনো ব্যবস্থা নাই, ওই গ্রান্ট লেটার দিয়েই আপনি শেয়ার কোড থেকে শুরু করে ট্রাভেল ডকুমেন্ট সব কিছু করতে পারবেন। না, ইমিগ্রেশন করলে সে কোর্টে জাজমেন্ট দেখাবে, কিন্তু এখনো কিন্তু তার কাজের পারমিশন নাই, এটা কিন্তু মনে রাখবেন। এটা শুধুমাত্র তার গ্রান্ট হওয়ার পরে আইনত সে কাজের পারমিশন পাবে। ঠিক আছে। সেম ফাইল নানি সেম কেস আমার, আমরা বিএনপি আওয়ামী লীগ নাই, ওই ইসলামী একটা পার্টি বিএনপি আওয়ামী লীগের এগেইনস্টে যে করছিলাম, যে আমার এগুলো 2-3 বার খালি এই করে ও আপার কোর্টটাকে তার ফাইলটা রাখি দিয়েছিল আপার কোর্টের জাজে, আর আমার ফাইলটা অন্য আপার কোর্টের জাজে নাই, পাঠাই দিছে। আরবার দেখো হইতো তার এরর অফ ল, ফার্স্ট টাইম গুনালো আরবার ফাটাই দিছে। ওখানে আজ মনে হয় 6 মাস হয়ে যায় নানি ডেট ফোরেন না, কিন্তু এর আগে 1 মাসের ভিতরে ডেট ফরিয়ে নানি আরবার জজ হলিডেতে ওটা খালি 100 মনে হয় পাল্টিছে। ওখান আমার ওলা 16 বছর কাছাকাছি। হ্যাঁ, এখন এটা আপার ট্রাইব্যুনালে আপনার ভাইয়া কোনো সময় তারা 1-2 মাসের মধ্যে ডেট দিয়ে দেয়, যেমন আমারও কোনো কেস 1 বছরের বেশি, আমার একটা কেস তো 2 বছর ওয়েট করতেছে, এখনো হিয়ারিং এর ডেট পাইনি। আপার কোর্টে নানি আমার ফাইল আমরা দুবাই সাইলেম ফাইলটা আলাদা বাজে, কিন্তু গ্রাউন্ড সিমিলার, এক পার্টি এক রিজন এক মামলা তার হেতর ফাইল আইছে, বুঝছেন? কিন্তু আমারটা নাই আপার কোর্টে। জি, যেটা হবে কি যে প্রত্যেকটা কেস তারা সেপারেটলি দেখবে। এখন আপনার কেস যদি আবার নিচের কোর্টে আসে, নিচের কোর্টে যদি আপনার কেসটা আসে, তাহলে আপনি অবশ্যই
ফার্স্ট ট্রাইব্যুনালে আইছে, ফার্স্ট ট্রাইব্যুনালে যদি আবার আসে তাহলে আপনার ভাইকে আপনি অবশ্যই সাক্ষী হিসেবে আনবেন। আপনার ভাইকে সাক্ষী হিসেবে আনবেন। আমার কোর্ট আপার কোর্টও রাখছে না, ফার্স্ট ট্রাইব্যুনালও ফাটাইছে। হ্যাঁ, ফার্স্ট ট্রাইব্যুনালে দিলে যখন আবার হিয়ারিং হবে সেই হিয়ারিং আপনি অবশ্যই আপনার ভাইকে সাক্ষী হিসেবে আনবেন আর ভাইয়ের জাজমেন্টের কপি আপনি সাবমিট করবেন। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আর একটা কথা ভাইয়া, ওই যে ফার্স্ট ট্রাইব্যুনাল আমার নাইনি, এর আগে কয়েকবার ডেট করছে 1 মাসের ভিতরে বা 1.5 মাসের ভিতরে, কিন্তু এখন 6 মাস অপেক্ষা করি। না, হতে পারে। আমি বললাম যে আমারও কেস আছে যেখানে আমি 2 বছর ওয়েট করছি, তো সেটা এই জন্য ওইটা টাইমটা বিভিন্ন সময় কোর্টের ব্যস্ততার কারণে অনেক কেস তাড়াতাড়ি দেখেন, কিছু লিখতাম না, ওয়েটই করতাম। না, আপনি ওয়েটিং করবো, ওরা লিখলেই বলবে যে এটা একটা কিউতে আছে, তুমি এটা চিঠি লিখলেও খুব একটা ফলাফল হয় না। তো আপনি বরঞ্চ একটা নতুন করে একটা বান্ডেল আপনার যিনি ভাই, আপনার ভাইয়ের একটা সাক্ষ্য দিয়ে, মানে তার উইটনেস স্টেটমেন্ট দিয়ে, তার ভাইয়ের কেসের ডিসিশন দিয়ে একটা বান্ডেল করে, আর এই মুহূর্তে বাংলাদেশে আরও কি হচ্ছে একটা আপডেটেড ইনফরমেশন দিয়ে একটা আপডেটেড বান্ডেল আপনি আপলোড করে দেন। আপার কোর্টে হইছিল এরর অফ ল হইয়া দিছে, বুঝছেন, এরর অফ ল ফার্স্ট ট্রাইব্যুনালে ফাটাইছে আবার। জি, ফার্স্ট ট্রাইব্যুনালে যেহেতু আবার আপনার রিহিয়ারিং হবে, আমি জানি না তারা ঠিক ফার্স্ট এবারে কি জন্য পাঠিয়েছে, নর্মালি তারা রিট্রায়াল বা রিহিয়ারিং এর জন্য পাঠায়। তো আপনি এখনই এই নতুন বান্ডেল আপনার সলিসিটর সাহেবকে দিয়ে এই জিনিসগুলো দিয়ে নতুন বান্ডেল বাইরে তুললে এক মামলা, আমরা রাজনৈতিক পরিবারের সন্তান, তারে যে করা সাক্ষী আনতাম বা তারে দিয়ে বান্ডেলগুলো দিতাম, সেম মামলা তারই তো জমা নেয়নি, সেম মামলা। জি, আপনি এগুলো জমা দিবেন না, দিলে তাহলে আপনার ভাই সাক্ষী হবে। আপনার ভাইকে প্রশ্ন করে, যেহেতু আপনার ভাইকে তারা মেনে নিয়েছে কোর্ট, তো আপনার ভাই হবে একটা রিলায়েবল উইটনেস, তো আপনার ভাইয়ের কথা হয়তো কোর্ট গুরুত্ব দিয়ে দেখবে। বুঝছি, এইটা তো তার কোনো ক্ষতি হইতো না, বা তারই আবার হারিয়ে নিব কিনা, তারে তো অলরেডি দিলেই। না, তার তো কোনো কথা, যদি ওখানে প্রতীয়মান হয় যে উনি হয়তো আদালতে কোনো মিথ্যা কথা বলেছে, আশা তো করি উনি মিথ্যা কথা বলেন নাই, তাহলে ওনার ক্ষতি হবে। সত্যি কথা বললে ওনার কোনো প্রবলেম নাই। ওকে, থ্যাংক ইউ, ওয়েলকাম। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। সেই দর্শকবৃন্দ, আমরা এতক্ষণ বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ কল নিয়ে, আচ্ছা আরেকজন কলার যুক্ত হচ্ছেন, দেখি কে আছেন। হ্যালো কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ইন্ডিপেন্ডেন্ট লিভ অ্যাপ্লাই করেছি যে B1 দিয়ে। এই সেম B1 দিয়ে কি আমি ব্রিটিশ সিটিজেন অ্যাপ্লাই করতে পারবো যে কোনো সময়? আপাতত আইন অনুযায়ী আপনি পারবেন, কিন্তু আমরা জানি যে তারা ইংলিশ টেস্টের স্ট্যান্ডার্ড চেঞ্জ করেছে B2। এখন B2টা কি আপনার জন্য প্রযোজ্য হবে কিনা এটা বুঝতে গেলে আমাদের আরও কিছুদিন ওয়েট করতে হবে, কারণ লটা এখনো কার্যকরী হয়নি বা খুব শিগগির থেকে হবে। না হলে আজকের দিনের লতে যদি এখন অ্যাপ্লাই করে ফেলি তাইলে তো আমি এখন অ্যাপ্লাই করলে আপনি আগের B1 দিয়ে আপনার হবে। যদি আপনি 4 নভেম্বর আগে আপনি অ্যাপ্লাই করেন তো B1 দিয়ে করলেই হবে। ওকে, থ্যাংক ইউ। নো প্রবলেম। ওকে, আসসালামু আলাইকুম। আসসালাম। দর্শকবৃন্দ, বেশ আচ্ছা আরেকটা কল বোধহয় কলার যুক্ত হচ্ছেন, দেখি কে আছেন। হ্যালো কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি ওই একটু আগে আপনাকে প্রথম প্রশ্ন করছিলাম যে আমার বাচ্চার ব্যাপারে। জি। তো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমার হাজবেন্ড তো এই দেশে হিউম্যান রাইটস এর আন্ডারে তো 20 বছর 25 বছর ছিল, তো সেক্ষেত্রে কি সে আর আমি অ্যাপ্লাই করতে পারবো না যে বাচ্চার জন্যই শুধু আমাদেরকে রাখবে, বাচ্চা ব্রিটিশ সিটিজেন? না, সেটা হয় না, কারণ আপনি জিনিসটা বোঝেন, আপনার বাচ্চা যদি ব্রিটিশ হয় তা বাচ্চার ওয়েলফেয়ারের জন্য, বাচ্চার দেখাশোনা করার জন্যই আপনাকে ভিসাটা দেওয়া হয়েছে, বাচ্চার আপনি কেয়ারার বলে। বাচ্চাই যদি এই দেশে না থাকে, তাই না, তাহলে আপনাকে তারা কেন ভিসাটা দেবে কেন তারা? এটা খুব সঙ্গত কারণ, তাই না? যখন ধরেন আমি এদেশে আসলাম, আমি বিয়ে করে আসলাম, কিন্তু আমার স্পাউস, আমার ওয়াইফ এদেশে থাকে না, সে এখন চলে গেছে অন্য দেশে চাকরি করে, তো যার জন্য আমাকে ভিসা দিল, সে যদি এদেশে না থাকে তো আমার ভিসাটা বাড়াবে কেন? এটা সঙ্গত প্রশ্ন, তাই না? কিন্তু আরেকটা অপশন থাকে তো, আমার হাজবেন্ড তো এই দেশে, আমি বলতে চাচ্ছি যে হিউম্যান রাইটসটা কি উঠে গেছে নাকি, মানে এটা না, আপনি জিনিসটা বুঝতে পারছেন না। আপনার হাজবেন্ডের আছে লিমিটেড লিভ টু রিমেন, তো যারা লিমিটেড লিভ টু রিমেনে থাকে তারা স্পাউসের জন্য অ্যাপ্লাই করতে পারে না।
আচ্ছা, এটা ইমিগ্রেশন রুলে পারে না। যদি কোনো এক্সেপশনাল কোনো কারণ থাকে, কোনো কম্পেশনেট বা কম্পেলিং গ্রাউন্ডস থাকে, সেটা যেন আউটসাইড দ্য রুল ওয়াইডার যে ইমপ্লিকেশন আছে আর্টিকেল 8-এর, সেটার জন্য তারা অ্যাপ্লাই করতে পারে। কিন্তু এটা হচ্ছে তাদের ডিসক্রিপশন, দিলে দিতে পারে, নাও দিতে পারে। কিন্তু এটা ইমিগ্রেশন রুলে, মানে আইনে এর কোনো বিধান নাই। অনেক সময় আপনি জানেন যে তারা তাদের ডিসক্রিপশন ইউজ করে আইনের বাইরে গিয়েও তারা ভিসা দিতে পারে। তাদের দেশ, তারা যদি কাউকে ভিসা দিতে চায় কেউ তো আটকাবে না, তাই না? তো আপনাকে না করে দিলে আপনি ফাইট করবেন, সেটার জন্য আপনার আইনগত ভিত্তি থাকা লাগে। আইনে যদি আপনি কোয়ালিফাই করেন, তখন আপনি বলতে পারেন আমি তো আইনের মধ্যে আসি, তো তুমি আমাকে না করলে কেন? বুঝতে পেরেছেন? তো এই ধরনের অ্যাপ্লিকেশনগুলি করতে গেলে আউটসাইড দ্য রুল অ্যাপ্লাই করতে হবে আপনাকে বা আপনার হাজব্যান্ডকে, আপনাকে অ্যাপ্লাই করতে হবে আউটসাইড দ্য রুল। বলতে হবে কী কী কম্পেলিং রিজন আছে, কী কী কম্পেশনাল গ্রাউন্ড আছে, কী কী এক্সেপশনাল রিজন আছে যে আপনাকে তারা রুলের বাইরে গিয়ে তারা আপনাকে ভিসা দেবে। ওকে, জি জি, থ্যাংক ইউ। জি ধন্যবাদ, আপনাকে আমি ধন্যবাদ। বুঝতে পেরেছি। জি, সেই দর্শকবৃন্দ, আমরা মনে হয় এখন আর এই মুহূর্তে কোনো কল নাই, তো আমরা, আচ্ছা আরও কল আছে। হ্যালো কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি একটা কোয়েশ্চেন করতাম আসলাম স্যারের কাছে। জি বলেন। আমি 20 বছরের রোডে একটা অ্যাপ্লিকেশন করতাম আসলাম, তো এটা কতটুকু সম্ভব, বা হোম অফিসের ফিসটা কথা আমি জানতাম প্লিজ। ভাইয়া, 20 বছরের অ্যাপ্লিকেশনে যদি আপনি দেখাতে পারেন যে আপনি 20 বছর এদেশে আসেন কন্টিনিউয়াসলি, মোটামুটি 20 বছরের একটা এভিডেন্স দিতে পারেন, ডকুমেন্টারি এভিডেন্স। ডকুমেন্টারি এভিডেন্স না থাকলে খুব জোরালো ওরাল এভিডেন্স, মানে সাক্ষীরা তারা চিঠি লিখে কনফার্ম করবে, তারা জানে আপনি 20 বছর ধরে এদেশে আছেন। এগুলো যদি আপনি দেন, আর যদি আপনার ক্যারেক্টার নিয়ে কোনো প্রশ্ন না থাকে, যেটাকে আমরা বলি গুড কন্ডাক্ট, আপনার ক্যারেক্টার নিয়ে কোনো প্রশ্ন নাই, আপনি কোনো উল্টোপাল্টা কাজ করেননি, আপনাকে কখনো তারা ধরে কোনো শাস্তি বা কোনো কিছু করেনি, আপনি নিয়মকানুন মেনে চলেছেন, এবং গুড কন্ডাক্টের মধ্যে কিন্তু তারা যদি আপনাকে সাইন করতে বলে, তাহলে সাইনও আপনি করেছেন কিনা এটাও কিন্তু একটা ফ্যাক্টর যে তারা দেখতে পারে। তো এই সমস্ত কিছু যদি ঠিকমতো থাকে, তাহলে হোম অফিস আপনাকে দেবে। না দিলে আপনি অ্যাপিলে পাবেন, অ্যাপিলে গেলে আপনি অ্যাপিল অবশ্যই সাকসেসফুল হবেন। আর আমি জানতে চাইছি যে আর আমার কি কি কাগজপত্র জমা দিতে হবে? কাগজপত্র একটাই হচ্ছে, কারো সাপোর্ট লাগবে? আপনি যে 20 বছর এদেশে আছেন তার আর কি প্রমাণ, ডকুমেন্টারি এভিডেন্স আপনি দেবেন, যেটাতে প্রমাণ করবে আপনি এদেশে আছেন। এবং এর সাথে যদি সাপোর্টিং দেন, যারা আপনাকে চেনে বা জানে, তারা আপনার সম্পর্কে বলবে যে আমি অমুকটা চিনি, অমুক সাল থেকে চিনি, এইভাবে চিনি, তার সাথে আমি এটা করি ওটা করি। এবং তারপরে আপনি যে আপনার সাথে সম্পর্কের কথা তারা বলবে, তার সাথে ফ্রেন্ডশিপ, বা তিনি আপনার চাচা হন কি মামা হন, হ্যাঁ এটা বলবে। এবং তারপরে এটা দিলে এটাও তারা কনসিডার করে। হোম অফিস কনসিডার যদি এই স্টেজে নাও করে, তো অ্যাপিলে গেলে কিন্তু তারা কনসিডার করবে কোর্ট। আশা করি আপনি আমাদের জবাবটা পেয়ে গেছেন। একটা ব্রেকের সময় হয়েছে, বিজ্ঞাপন বিরতি, ফিরে এসে আবার কথা বলবো। ধন্যবাদ। সেই দর্শকবৃন্দ, বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরে এলাম। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখি কোনো কলার আছেন কিনা। হ্যালো কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন নিউজা ভাই? আলহামদুলিল্লাহ, আপনি ভালো? আলহামদুলিল্লাহ। আমার দুইটা কোয়েশ্চন আসলো। জি বলেন। পয়লা কোয়েশ্চন হলো যে আমি কিভাবে অ্যাপ্লাই করছিলাম সেটেলমেন্ট থাকি আপনার স্পাউসিটা, কিভাবে আপনার জানতে হচ্ছে। আচ্ছা, ওর বাদে আপনার আমি ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছি, ওর বাদে তারা আপনার আমার পাসপোর্ট রাখি দিতে ফিঙ্গারপ্রিন্টও গেছিলাম। কিতার লাগি রাখতে পারে বা কেনে রাখলো বা কতদিন রাখতে পারে, না সরি, আপনি ফি ওয়েবার অ্যাপ্লিকেশন করার পরে আপনি ফি ওয়েবার গ্রান্টেড হয়েছে, হওয়ার পরে তারপরে আপনি মেন অ্যাপ্লিকেশন করেছেন, তাই তো? বায়োমেট্রিক দিতে তারা বায়োমেট্রিক দিচ্ছি, জি। যেদিন আমি বায়োমেট্রিক দেওয়া দিয়েছি ওদিন আপনার তারা বায়োমেট্রিক রাখার বাদে তারা ওদিন তারা আমার পাসপোর্ট রাখে দিচ্ছে। আচ্ছা, তারপরে আপনি কি সব ডকুমেন্ট সাবমিট করেছেন? জি। আপনি কি সব ডকুমেন্ট সাবমিট করেছেন? জি, এটা অনলাইনে আমার সলিসিটার সাথে করতে। আচ্ছা, আপনি কি অ্যাপ্লিকেশন করেছেন, FLR-M নাকি FLR-FP?
এটা আপনার আমি 5 ইয়ার রুটে আসলাম। 5 ইয়ার রুটটাকে আমার ইনকাম নাই, বা আমি ফিওয়াইবার অ্যাপ্লাই করছিলাম, তারা ফিওয়াইবার গ্রান্ট করছেন না, বুঝতে পেরেছি। আপনার অ্যাপ্লিকেশনটা কি? আপনার কি আগে ভিসা ছিল নাকি এটা নতুন? জি ভিসা ছিল, যে পাউন্ড আসলাম। স্পাউস ভিসাতে আপনি কি এফএলআর এম অ্যাপ্লিকেশন করেছেন নাকি এফএলআর পি এপি? পয়লা আপনার আমি 5 ইয়ার রুটে আসলাম। 5 ইয়ার রুটটাকে আমার ইনকাম নাই, বা আমি 10 ইয়ার রুটে আপনার তার মানে আপনি এফএলআর এপি। এখন এফএলআর এপির কিন্তু কোনো টাইম ফ্রেম নাই। এফএলআর এপির এটা 6 মাস থেকে 2 বছরও লাগতে পারে, সময় লাগতে পারে। হ্যাঁ, তারাতে আপনার পাসপোর্ট রাখলো, কোন কারণে পাসপোর্ট রাখলো, বা তারা অনেক সময় রাখে। আপনার সলিসিটর সাহেব লিখতে পারে বলতে পারে। এখন অনেক সময় তারা অ্যাপ্লিকেশন যতদিন পেন্ডিং থাকে তারা পাসপোর্ট রাখতে পারে, কিন্তু আপনার সলিসিটর সাহেব এবারে লিখতে পারে, কারণ পাসপোর্টটা দেখে আপনাকে ফেরত দেওয়া উচিত। কারণ যেহেতু আপনার যেহেতু এটা একটা এক্সটেনশন অ্যাপ্লিকেশন, তারপরে সলিসিটর সাহেবকে দেখে চিঠি লেখান, বা যদি কোনো কারণে তারা চাইলে আপনার পাসপোর্ট তারা রিটার্ন করতে পারে। কিন্তু আমার মনে হয় সলিসিটর সাহেব লিখলে তারা হয়তো একটা ব্যাখ্যা দেবে যে কেন তারা আপনার পাসপোর্টটা রাখলো। যেহেতু এটা এক্সটেনশন, আপনার যেহেতু অলরেডি ভিসা আছে, আপনার পাসপোর্ট তাদের আটকানোর কথা নয়। সলিসিটর সাহেব কইছেন আপনার তাই যদি ভিসা ডিসিশন হওয়ার বাদে তারা পাসপোর্ট পাঠিয়ে দেবে। সেটা তো নর্মালি দেয়, কিন্তু যেহেতু আপনার অলরেডি ভিসা আছে তারা আটকালো কেন, এটা তিনি ইচ্ছা করে যেতে পারে। তবে হ্যাঁ, উনি যেটা বলেছেন এটা ঠিক। আপনি অ্যাপ্লিকেশন করলে তারা পাসপোর্টটাকে আটকে রাখে ডিসিশন না হওয়া পর্যন্ত। কিন্তু যেহেতু আপনি একটা কন্টিনিউইং একটা ভিসাতে আপনি আসেন, সেহেতু তারা এটা আটকে রাখাটা যুক্তিসঙ্গত না, বা তিনি লিখতে পারেন, লেখার পরে তারা আপনাকে ব্যাখ্যাটা দিয়ে দেবে। ঠিক আছে, এমনি তো আর কোনো অসুবিধা না, অন্য কোনো অসুবিধা হবে না। আপনি দেশ থেকে বাইরে যাবেন না, দেশ থেকে বাইরে গেলে আপনার প্রবলেম হতে পারে। বুঝছি। ওকে, থ্যাংক ইউ। কতদিন লাগতে পারে? ওই যে বললাম যে এফএলআর এপির কোনো ফিক্সড কোনো টাইম নাই। এটা 1 মাসও লাগতে পারে, 2 বছরও লাগতে পারে। আমাদের দেখা গেছে যে 2 ভাই বোনের জন্য অ্যাপ্লাই করেছি, ভাইয়ের অ্যাপ্লিকেশন 1 সপ্তাহের মধ্যে এসে গেছে, বোনের লাগছে 18 মাস। জি, আচ্ছা। আর একটা প্রশ্ন আসলো আপনার, আমি তো ইউনিভার্সাল ক্রেডিট আছি, সরি, তখন আপনার যদি আমি খাম পাইলাই আর খাম স্টক করিলাই, তখন আপনার ইউনিভার্সাল ক্রেডিট যদি আমার তারা স্টপ করে দেয়, তখন আমার ফিওয়াইবার কোনো প্রবলেম হইব নি আপনার অ্যাপ্লিকেশন তারা? আপনি আপাতত যদি আপনি এখন কাজে যান বা কাজ করেন, তাহলে অসুবিধা নাই। কারণ তারা দেখবে যখন আপনি ফি ওয়েবার চেয়েছিলেন তখনকার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন তারা দেখবে। আচ্ছা, এখন আপনার আমি তো এখন আছি ইউনিভার্সাল ক্রেডিট, তখন যদি আমি খাম পাইলাই আর আমি খাম পাইলাই, খাম দেখাইলাই, তখন আপনার তো ইউনিভার্সাল ক্রেডিট স্টপ করে দিব দেবে। কিন্তু এইটাতে আপনার ফি ওয়েবার অ্যাপ্লিকেশন এফেক্টেড হবে না, কারণ যখন আপনি ফি ওয়েবারের জন্য অ্যাপ্লাই করেন তখন আপনি ফি ওয়েবার পাওয়ার যোগ্য ছিলেন। জি, ফলে এইটা আপনার এফেক্ট করবে না। আমার আপনার তারা পাসপোর্ট যেটা রাখছে তারা যতদিনও তারা লাগিয়ে, এমনি তো আমার কোনো ওয়ারি করার কথা নয়। তারা যে সময় ভিসা ডিসিশন করবো সময় তখনই তারা আপনার পাসপোর্ট ফেরত দেওয়ার কথা। কিন্তু আপনি লিখতে পারেন যে আমার তো একটা এক্সটেনশন অ্যাপ্লিকেশন, আমাকে তুমি পাসপোর্ট আটকাচ্ছ কেন, আপনি বলতে পারেন। এটাই হচ্ছে নিয়ম, যে কখনো যখনই কোনো অ্যাপ্লাই করেন, যদি পাসপোর্ট জমা দেন, এটা ডিসিশন হওয়ার পরে তারা পাসপোর্ট রিটার্ন করবে। কিন্তু আপনি যেহেতু একটা কন্টিনিউইং অ্যাপ্লিকেশন আপনি লিখতে পারেন, কারণ আমি তো অবৈধভাবে তো আর অ্যাপ্লাই করি নাই। জি, ফলে আমার পাসপোর্ট তুমি রিটার্ন করছো কেন, তোমার তো পাসপোর্টটা দেখেই ফেরত দিয়ে দেওয়া উচিত। বাট আপনি লেখেন, আমার ধারণা আপনি লিখলে চাইলে হয়তো পাসপোর্ট আপনাকে ফেরত দিবে, কারণ পাসপোর্ট তাদেরকে ধরে রাখার কোনো কারণই নাই। ঠিক আছে, বাট ওই যে বললাম, ওরা একটা নর্মাল নিয়ম। আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন তারা পাসপোর্ট জমা নেবে, জমা নিয়ে তারা ডিসিশনের সাথে ফেরত দেবে। আমি যেদিন আপনার বায়োমেট্রিক দিচ্ছি ওই দিন তারা পাসপোর্ট রাখতে বলবে। হ্যাঁ, আপনি তাদেরকে বলবেন, তাদেরকে আপনি বলতে পারেন পাসপোর্ট আমার বিভিন্ন যে কারণে আপনার লাগে, আপনি ব্যাংকে গেলে বা এখানে গেলে তার আইডি হিসেবে তারা দেখতে চায়, আপনার তো কোনো আইডি নাই। আর সলিসিটর সাহেবকে বলবেন যে তুমি যে দীর্ঘদিন সময় নিচ্ছ, এই দীর্ঘদিন সময় আমি এই দেশে কীভাবে চলাফেরা করি উইদাউট আইডি। ব্যাংকে গেলে টাকা উঠাইতে গেলে, বিদেশি টাকা পাঠাতে গেলে সর্ব জায়গাতেই তো মানুষ হয় ড্রাইভিং লাইসেন্স কিংবা পাসপোর্ট চায়। তো এটা নিয়ে আপনার সলিসিটর সাহেব লিখলে আমার ধারণা, কারণ যেহেতু আপনার অ্যাপ্লিকেশন তারা, এবং উনি সলিসিটর সাহেব লিখে দেবেন, লিখে বলবেন যে আমার ক্লায়েন্টের অ্যাপ্লিকেশনটা রিফিউজ হওয়ার কোনো কারণই নাই,
অতএব তুমি হয়তো তোমাদের যদি আপনার গ্রান্ট হয়ে যায় তখন তো আপনার একবার ডিগ্রি দিবার কথা নাই না। না, কথা হচ্ছে কি, শোনেন, আপনি একটা এক্সটেনশন অ্যাপ্লিকেশন করেছেন, আপনি আগে ভিসা ছিল, সেই ভিসাকে বাড়ানোর জন্য আপনি অ্যাপ্লিকেশন করেছেন, এবং আপনি যেটা বলছেন আমার তো মনে হয় না যে কোনো কারণ আছে তারা ভিসাকে না করবে। যেহেতু কোনো কারণ নাই এবং তারা এইটা দেরি করতেছে তাদের নিজেদের প্রশাসনিক জটিলতার কারণে, কারণ তারা এত কেস নিয়ে তারা ডিল করতে পারছে না, তারা বেশি বিজি। এটা তো আপনার দোষ না, তাই না? তো ফলে এইটার কারণে আপনার পাসপোর্ট হোল্ড করে রেখে আপনার এই যে লাইফটাকে তারা ধ্বংস করে দিচ্ছে। আপনি কোথাও কিছু করতে পারছেন না, কোনো কিছু, যে কোনো জায়গাতে, সে তো সব জায়গাতেই পাসপোর্ট চাই। ব্যাংকে গিয়ে বড় অঙ্কের টাকা তোলেন আপনি, এমনকি আমি দেখেছি যে অনেক সময় কোনো মানে যে কী বলে আর্গসে গিয়েও যদি আপনি একটা অ্যাকাউন্ট খুলতে চান তারাও আপনার পাসপোর্ট চায়। তো এটা তো একটা বিরাট প্রবলেম, যেটাকে এক্সপ্লেন করে লিখলে আমার ধারণা তারা এমন হতে পারে এটা লেখার কারণেই হয়তো বা আপনার হয়তো ডিসিশনটা তাড়াতাড়ি এসে যাবে। বুঝছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। ইউ ওয়েলকাম। জি, আপনি ভালো থাকেন, আল্লাহ ভালো রাখেন আপনাকে। সেই দর্শকবৃন্দ, এতক্ষণ বেশ অনেকগুলো কল নিয়ে কথা বললাম। কলারদের বিভিন্ন ধরনের সমস্যা ছিল, সেগুলো নিয়ে আমরা কথা বললাম। তো এখান থেকে আমরা যদি একটা পয়েন্ট পিক করি, কারণ আমাদের বেশ কিছু আপডেট আছে, আপডেট নিয়ে আমরা কথা বলবো, সময়ও আছে, কিন্তু এই কলের থেকে একটা কলের একটা সাবজেক্ট যদি পিক করি, যদি আমরা নিয়ে নিই, কারণ এরকম বিষয় নিয়ে অনেকেরই হয়তো সমস্যা থাকতে পারে। সেটা হচ্ছে যে একটা কলার বলেছিলেন যে তার স্বামী এখন 25 বছর এদেশে আছেন, 20 বছর থাকার জন্যে উনি ভিসা পেয়েছেন। তো এই যে ভিসাটা পান, এই লং রেসিডেন্সে 20 বছর থাকার কারণে কেউ যদি অ্যাপেন্ডিক্স প্রাইভেট লাইফের PL5-এ ভিসা পেয়ে থাকে, বা তার আগে যেটা ছিল ইমিগ্রেশন রুলের প্যারাগ্রাফ 276 ADE, এতে যদি কেউ ভিসা পেয়ে থাকেন 20 বছর থাকার কারণে, তারা যেটা পান সেটা হচ্ছে লিমিটেড লিভ টু রিমেন। এর যেটা পূর্বসূরি যে আইনটা ছিল সেটা ছিল যে 14 বছর এদেশে থাকলে মানুষ ভিসা পেতেন। তখন এটা 14 বছর থাকলে তারা ভিসাটা পেতেন, এবং তারা সরাসরি অ্যাপ্লিকেন্টরা সরাসরি ইনডিফিনিট লিভ টু রিমেন পেতেন। তো এটা 2012 সালের 9 জুলাই থেকে এই প্রভিশনটা চেঞ্জ করা হয়েছে। চেঞ্জ করার কারণে এখন যেটা হয়েছে, এখন আর 14 বছর থাকলেই কেউ ভিসা পাবে এরকম রুল নাই। এখন যেটা আছে সেটা হচ্ছে যে এই 20 বছর থাকতে হচ্ছে, এবং এখন আর সরাসরি ILR পাওয়ার সুযোগ নাই। এখন যেটা পেতে হবে সেটা হচ্ছে যে তারা পাবে ওই 10 ইয়ার রুটে 2.5 বছর করে ভিসা পায়। যদিও আমরা জানি ইমিগ্রেশনের রুলে কিন্তু এক্সেপশনাল গ্রাউন্ডে সরাসরি ILR চাওয়া বা ILR চাওয়ার একটা প্রভিশন আছে। তো এটা অনেক কমপ্লিকেটেড, যেটা নিয়ে এই মুহূর্তে আলোচনা করার দরকার নাই। তো সেটা একটা প্রভিশন আছে, কিন্তু সাধারণ ক্ষেত্রে 20 বছর থাকলে যে ভিসাটা মানুষ পায় সেটা হচ্ছে লিমিটেড লিভ 2.5 বছর। সমস্যা হচ্ছে এই 2.5 বছর ভিসা যার থাকে, উনি কিন্তু কোনো স্পাউস বা কোনো পার্টনারকে ইমিগ্রেশনের রুলের ভিতরে স্পন্সর করতে পারেন না। এখন পর্যন্ত ইমিগ্রেশনের রুলে যদি কেউ কাউকে কোনো পার্টনারকে স্পন্সর করতে চান, তাহলে হয় তাকে ব্রিটিশ হতে হবে, কিংবা তার এদেশে সেটেল অ্যাটলিস্ট ILR কিংবা পার্মানেন্ট রেসিডেন্স থাকতে হবে, কিংবা তিনি রিফিউজি থাকতে পারেন। কোনো কোনো ক্ষেত্রে যারা EU সেটেলমেন্ট স্কিমে আছেন তাদের জন্য প্রভিশন আছে, বাট ওইটা আমাদের এই মুহূর্তে আলোচনার বিষয় নয়। তাই 3টে ক্যাটাগরি, যারা সেটেল আছেন এদেশে, যারা ব্রিটিশ সিটিজেন, যারা রিফিউজি আছেন, এই 3 জন ছাড়া অন্য ক্যাটাগরিতে কিন্তু স্পাউসদেরকে স্পন্সর করা যায় না, স্পাউস বা পার্টনারদেরকে স্পন্সর করা যায় না। তো এটা মনে রাখবেন যে লিমিটেড লিভ থাকলে এই লিভের জন্য করা যায় না। হ্যাঁ, যদি আপনি করতে চান, কারণ কোনো অ্যাপ্লিকেশন করতেই কিন্তু কোনো বাধা নেই। আমরা যখন বলি অ্যাপ্লিকেশন করা যায় না, এর মিনিং হচ্ছে আমরা বোঝাই যে অ্যাপ্লিকেশন করলে এটা হওয়ার সম্ভাবনা নাই বা খুবই কম, তখনই আমরা বলি অ্যাপ্লিকেশনটা করা যাবে না। কিন্তু কেউ যদি অ্যাপ্লিকেশন করে, তার জন্য এই না যে তার কোনো শাস্তি হয়ে যাবে, জুলুম হয়ে যাবে, কিংবা তার ফাইন হয়ে যাবে। অ্যাপ্লিকেশন করতে পারে যে কোনো লোক, এদেশে এসে যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন করতে পারে। বড়জোর কী হবে, তার অ্যাপ্লিকেশনটা রিফিউজ হবে। আর তো কিছু না, আর তো কোনো বিধান নাই যে তার শাস্তি হবে, তাকে জেলে দিয়ে দেবে, এমন তো কিছু নেই। অ্যাপ্লিকেশন রিফিউজ হবে। এখন এই যে কথা বলছিলাম যে যেখানে লিমিটেড লিভ আছে, সেখানে স্পাউস বা পার্টনারদেরকে জন্য অ্যাপ্লাই করা যায় না, স্পন্সর করা যায় না। সেখানেও যদি কারোর কোনো খুব
ইম্পর্টেন্ট কোনো রিজন থেকে থাকে, কোনো কম্প্যাশনেট, কোনো আমি যেটাকে বলবো কোনো মানবিক কারণ থেকে থাকে, সেক্ষেত্রে তারা যদি অ্যাপ্লাই করেন তো সেই অ্যাপ্লিকেশনটা হবে আইনের বাইরে। ইমিগ্রেশনের যে রুল, সেই রুলের বাইরে গিয়ে আর্টিকেল 8 হিউম্যান রাইটস কনভেনশন, আর্টিকেল 8 ফ্যামিলি এবং প্রাইভেট লাইফ, এটার অধীনে ইমিগ্রেশন রুলের বাইরে গিয়ে দেখাতে হবে যে মানবিক কারণ আছে, কম্পেলিং বা কম্প্যাশনেট, বিশেষ মানে খুব কোনো জরুরি কোনো কারণ আছে, যেটার কারণে আমরা বলা হচ্ছে যে হোম অফিসকে তোমরা ইমিগ্রেশন রুলের বাইরে গিয়ে, আইনের বাইরে গিয়ে তাকে একটা ব্যতিক্রমধর্মী কেস হিসেবে ট্রিট করে তাকে ভিসা দিয়ে দাও। তো সেটা তো খুব কম ক্ষেত্রেই হয়। এবং আমরা এটাও জানি যে বর্তমান যে সরকার, সেই সরকার এই যে কোর্ট মাঝে মধ্যে এক্সেপশনাল গ্রাউন্ডে বা কম্পেলিং গ্রাউন্ডে যে ভিসা দিচ্ছে আর্টিকেল 8-এ, এটাকে তারা কিন্তু বন্ধ করতে চাচ্ছে। এ ব্যাপারে তারা একটা কমিশনও বোধহয় নিয়োগ করেছে এবং তারা ডেনমার্কের যে ঘটনা ঘটেছে, ডেনমার্ক যেভাবে এই বিষয়গুলি নিয়ে তারা ডিল করে, সেটার থেকে তারা অনুপ্রাণিত হয়ে এ ব্যাপারে তারা হয়তো একটা ব্যবস্থা নেবে। এবং আমি দেখেছি যে এর আগে যখন স্বরাষ্ট্র সচিব ছিলেন ইভেট কুপার, তিনি খুব কড়া এ ব্যাপারে বক্তব্য রেখেছিলেন যে এটা কোনোভাবেই এটা অ্যালাউ করা যায় না যে এইভাবে এত মানুষ ভিসা পেয়ে যাবে আউটসাইড দ্য রুল বা কম্প্যাশনের কম্পেলিং কাউন্সিল। যদিও আমার ধারণা যেটা খুব বড় একটা সংখ্যা নয়, কেন এই সংখ্যাটাকে মিস কুপার এটাকে পিক করলাম জানি না। বর্তমান যিনি স্বরাষ্ট্র সচিব শাবানা মাহমুদ, উনিও বোধহয় একই ধারণায় বিশ্বাস করেন। তো যাই হোক, এটা আজকে যে কলগুলো, সেই কলগুলো থেকে যেটা সবচেয়ে যেটা আমি মনে করি ইম্পর্টেন্ট ইস্যু অনেকে জানার জন্য, সেটা নিয়ে কথা বললাম। এখন আসলে আমরা কিছু আপডেট দেই। আপডেটের প্রথমেই জানাই যে মিস্টার জাস্টিস ল্যাভেন্ডার, উনি আপার ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পেয়েছেন। উনি একজন ব্যারিস্টার, একজন কেসি। উনি 1986 সালে উনি ইনার টেম্পল থেকে ব্যারিস্টার হয়েছেন এবং আরও কতগুলো পরিবর্তন হয়েছে আমরা জানি। অন্য দিকের মধ্যে আমরা আপডেট দিতে গিয়ে যে নতুন ইমিগ্রেশনের যে পরিবর্তনগুলো এসেছে, যেটা নিয়ে আমি একটু আগে একজন কলের পরিপ্রেক্ষিতে আমি কথা বলছিলাম, সেটা নিয়ে আমরা হয়তো পরবর্তী অনুষ্ঠানে বিস্তারিত আলোচনা করব, কিন্তু কিছু কিছু আপডেট আমরা দিয়ে দিই। এর মধ্যে একটা হচ্ছে, যদি এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়, কিন্তু এটা ঠিক ইমিগ্রেশনের ল যে কত দ্রুত চেঞ্জ হতে পারে তার একটা উদাহরণ আমরা দিই। বতসোয়ানা আফ্রিকার একটা দেশ। এই বতসোয়ানা থেকে আগে এদেশে আসতে ভিসা লাগতো না, এয়ারপোর্টে আসলেই ভিসা পাওয়া যেত। এখন এই বতসোয়ানা থেকে তারা কি বললো, তারাকে ভিসা তারা ভিসা রিকোয়ারমেন্ট দিয়ে দিল। এবং কী ব্যাপার হলো যে সাথে সাথে ওই ঘোষণা দিয়েই বলা হচ্ছে যে আজকে বিকাল 3টা থেকে তাদের ভিসা দেওয়া হচ্ছে। অর্থাৎ এদের কোনো 6 মাস, 1 মাস, 3 মাস কোনো সময় দিচ্ছে না, হঠাৎ করে বলে দিচ্ছে যে আজকে বিকাল 3টা থেকে বতসোয়ানাদের এদেশে আসতে ভিসা লাগবে। তাহলে দেখেন যে ইমিগ্রেশন রুল অনেক সময় যে আমাদের প্রায় আমরা দেখি যে বিভিন্ন ফোরামে যখন আলোচনা হয় তখন বলা হয় না আইন পরিবর্তন করতে গেলে সময় দিতে হবে, আমরা আগে আসি, আমরা এই আইনের মধ্যে নয়। দেখুন কিভাবে দ্রুত গতিতে আইন পরিবর্তন হয়। অর্থাৎ সকালবেলা একটা সার্কুলার জারি হচ্ছে, স্টেটমেন্ট জারি হচ্ছে, জারি করে বলছে বেলা 3টা থেকে এই আইন প্রযোজ্য হবে। এর পিছনে কারণ কি? কারণ বলছে যে বতসোয়ানা থেকে গত 2 বছরে যারা এদেশে এসেছে ভিজিটে, এদের একটা বিরাট সংখ্যক লোক কিন্তু অ্যাসাইলাম ক্লেম করেছে। আবার দেখেন অ্যাসাইলাম নিয়ে আমরা কথা বলছি। আমরা জানি যে স্টুডেন্টদেররা এসে অ্যাসাইলাম ক্লেম করার কারণে তারা কিন্তু এটা নিয়ে অনেক কথাবার্তা বলেছে এবং এটা একটা তাদের বড় চিন্তার কারণ হয়ে দেখা দিয়েছে। তারা বলেছে যে গত বছর সর্বোচ্চ অ্যাসাইলাম ক্লেমেন্ট হয়েছিল পাকিস্তান থেকে প্রায় কত বোধহয় 16,000-এর মতো বোধহয় অ্যাসাইলাম ক্লেম হয়েছে, যদি ভুল না হয়ে থাকে। এবং পাকিস্তান ছিল 1 নম্বর রাষ্ট্র। এবং তারা বলছে যে পাকিস্তানি স্টুডেন্ট পপুলেশনের একটা বিরাট অংশ কিন্তু অ্যাসাইলামে চলে গেছে। আমরা জানি বাংলাদেশের স্টুডেন্ট কমিউনিটিও কিন্তু খুব একটা পিছনে পড়ে নাই। আমাদের স্টুডেন্ট কমিউনিটির একটা বিরাট অংশ কিন্তু অ্যাসাইলামে যাচ্ছে এবং এটার সাথে সাথে যারা ওয়ার্ক পারমিট নিয়ে দেশে আসে, কেয়ারার ওয়ার্কার হিসেবে দেশে আসে, তাদের একটা বিরাট অংশ কিন্তু অ্যাসাইলামে গিয়েছে। আমরা জানি যে এই মুহূর্তে কেয়ারার ভিসা কিন্তু বন্ধ করে দিয়েছে।
তো এইসব জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে, এই সবগুলো কিন্তু একটা ইন্ডিকেশন যে পরবর্তীকালে এই ধরনের ভিসাগুলি পাওয়া কত কঠিন হয়ে যাবে। আরেকটা উদাহরণ আমি দর্শকদের দিতে চাই যে কীভাবে খুব দ্রুত নোটিফিকেশান দিয়ে তারা আইনের পরিবর্তন করে। ওই যে একটা ধারণা যে এই আইনটা এখন আমাকে ধরবে না, এই আইনটা আমি তো আগে থেকে আসি, আমার জন্য প্রযোজ্য হবে না। তার একটা বড় উদাহরণ হচ্ছে এই যে গুড ক্যারেক্টার রিকোয়ারমেন্ট করে দিল ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। তারা 11ই ফেব্রুয়ারি 2025 তারা তাদের এই নোটিফিকেশান আসলো, নতুন গাইডেন্স আসলো, তাতে বললো কি তার আগের দিন থেকে 10ই ফেব্রুয়ারি, 11ই ফেব্রুয়ারি তারা এই নোটিফিকেশান দিচ্ছে, দিয়ে বলছে 10ই ফেব্রুয়ারি থেকে যাদের গুড ক্যারেক্টার এফেক্ট হবে তারা আর ন্যাচারালাইজেশন অর্থাৎ ব্রিটিশ নাগরিকদের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। তো গুড ক্যারেক্টার মধ্যে কী কী আছে? একটা আসছে যে যারা এদেশে যারা এদেশে প্রবেশ করেছেন ইল্লিগালি, এরা যত বছরই এদেশে থাকেন না কেন তারা কখনোই ব্রিটিশ নাগরিকত্ব পাবেন না। তো এটা দেখেন কত লোক হয়তো আশায় আছে, অনেকে যারা আছে রিফিউজি, তাদেরকে হয়তো ইলিগাল মিনস আসতে হয়েছে, অনেকের ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে বোটে করে লরিতে চড়ে এদেশে আসতে হয়েছে, অবশ্যই তারা এদেশে ইলিগালি আসেননি। আবার আমাদের কমিউনিটির একটা বড় সমস্যা আছে যে অনেকেই অন্যের পাসপোর্ট নিয়ে বা অন্য নামে এদেশে আসছেন, পরবর্তীকালে অন্য হয়তো ক্যাটাগরিতে হয়তো এদেশে কাউকে বিয়ে করে 10 ইয়ার রুটে গিয়ে হয়তো তারা এদেশে ইন্ডিপেন্ডেন্ট ট্রিটমেন্ট পেয়েছেন, কিন্তু তারা যেহেতু প্রমাণ করতে পারছেন না যে কীভাবে তারা এদেশে আসলেন, তাদের কিন্তু ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশন করাটা আর সম্ভব হচ্ছে না। তো এইরকম দেখা যাচ্ছে যে কত তাড়াতাড়ি কত দ্রুত তারা একটা নোটিশ দিয়ে তারা অনেক ক্ষেত্রে রেট্রোস্পেক্টিভলি ইফেক্ট তারা দেবে। এই যে আমরা এখন কথা বলছিলাম যে আইআরএর জন্য 5 বছরকে 10 বছর করার একটা কথা হচ্ছে, এটা নিয়েও আমরা জানি যে তারা হোম অফিসে একটা কনসালটেশন করছে, পেপার দেওয়া হয়েছে, লোকেরা তাদের মত দিচ্ছে। এখানে বলা হয়েছে যে যারা অলরেডি এই সিস্টেমে আছে, যারা অলরেডি কেউ হয়তো অলরেডি 5 বছরের ওয়ার্ক পারমিট আছে, বা কেউ আছে রিফিউজি যারা অলরেডি তারা ভিসা নিয়ে আছে এখনও 5 বছর হয়নি, এরা হয়তো এটার আওতায় আসবে না। এ ব্যাপারে মোটামুটি একটা আশ্বাস দেওয়া হয়েছিল। এরপর আমরা দেখলাম 2 সপ্তাহ আগে যেখানে বলা হয়েছে যে তারা একটা ওয়ে খুঁজছে যে কীভাবে রেট্রোস্পেক্টিভলি মানে হচ্ছে ব্যাকডেট দিয়ে পিছনে গিয়ে কিভাবে তারা যারা অলরেডি এই সিস্টেমে আছে এদেরকে তারা এখানে আনবে। এবং সেখানে যেটা তাদের বড় যুক্তি হচ্ছে এই যে আমরা তো কারোর আইএলআর নেওয়া বন্ধ করছি না, আমরা কি করছি প্রসেসটাকে ডিলে করে দিচ্ছি। অতএব তুমি যদি সত্যি রিফিউজি হও, তুমি যদি দেশে গেলে প্রবলেম হয় তো 5 বছর পরে প্রবলেম হলেও হবে, 10 বছর পরে হলেও প্রবলেম হবে, 10 বছর ওয়েট করে তোমার তো কোনো অসুবিধা নাই। আমাদের একটা ব্রেকের সময় হয়েছে, আমরা ব্রেকে যাচ্ছি, ব্রেক থেকে ফিরে এসে আবার সেই দর্শকবৃন্দ বিজ্ঞাপন বিরতির পর ফিরে এলাম আমাদের অনুষ্ঠানের সর্বশেষ সেগমেন্টে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। তো আমরা বিরতির আগে আলোচনা করছিলাম যে নিউ স্টেটমেন্ট অফ চেঞ্জ এই ইমিগ্রেশনের লতে পরিবর্তন এসেছে, সেটা সূত্রে আমি বলছিলাম যে এটা আসা মাত্র 2-3 ঘন্টার ভিতরেই তারা বটসওয়ানাকে একটা ভিসা ন্যাশনালে তারা রূপান্তরিত করেছে। এটা একটা উদাহরণ যে কীভাবে তড়িৎ গতিতে ইমিগ্রেশনের আইনের পরিবর্তন হতে পারে। যাই হোক, আমরা ওই চেঞ্জের কিছু আমরা মৌলিক চেঞ্জ নিয়ে কথা বলি। এর পরবর্তী অনুষ্ঠান যখন আমি আসবো, আই থিঙ্ক 2nd উইক অফ নভেম্বরে, তখন কথা বলবো। খুব সম্ভবত এটা 8 তারিখ হবে। 8 তারিখে আমরা কথা বলবো। কথা বলার পরে আমরা দেখবো যে এর মধ্যে, কারণ আমরা জানি যে এই যে চেঞ্জগুলো আসছে এর অনেকগুলি 4 নভেম্বর থেকে কার্যকরী হবে। তো যেগুলি আমরা হাইলাইট করেছিলাম, একটা যেটা বললাম যে বটসওয়ানাকে তারা ভিসা ন্যাশনাল করেছে। প্যালেস্টাইন, এই যে এখন ব্রিটেন প্যালেস্টাইনকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে, ফলে প্যালেস্টাইনকেও তারা এখন এই ভিসা ন্যাশনাল লিস্টে দিয়েছে, অর্থাৎ ভিসা নিয়ে প্যালেস্টাইনিদেরকে দেশে আসতে হবে। তারপর আরও অন্যান্য চেঞ্জের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে স্টেটলেস যারা আছেন তাদের অ্যাপ্লিকেন্টরা তারা ডিপেন্ডেন্টকে হয়তো ইনক্লুড করতে পারবেন। ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টের ক্ষেত্রে আমরা দেখেছি পরিবর্তন, B1 এর জায়গায় B2 এসেছে। এটা খুব বিশেষ করে আমরা জানি যেটা অ্যাপ্লিকেবল হবে যারা
ওয়ার্ক পারমিটে আসবেন তাদের যেমন স্যালারি ইনক্রিজ শুধু তাই নয়, তাদের ইংলিশ লেভেলটাও B2 তারা এখন চাচ্ছে। তারপরে আবার আমরা দেখতে পাচ্ছি যে গ্র্যাজুয়েট রুট, যেটাকে অনেকে এখনও পোস্ট স্টাডি ওয়ার্ক বলেন, সেখানে যারা এখন এদেশে কোনো ডিগ্রি শেষ করলে 2 বছরের ভিসা পেতেন সেটাকে তারা কেটে করেছে 18 মাস, এটাও কার্যকরী হবে। আর যেটা হবে সেটা হচ্ছে ইনোভেটর ফাউন্ডার যে ভিসাটা আছে, এই ইনোভেটর ফাউন্ডার ভিসাতে একটা পরিবর্তন করে স্টুডেন্ট হিসাবে কোর্স করার পরে এই ইনোভেটর ফাউন্ডারে আসা যাবে, বা এটা কোর্স চলাকালীন সময়ে বোধহয় এই অ্যাক্টিভিটি শুরু করার একটা সুযোগ থাকবে। আর পার্ট 9-এ ইমিগ্রেশন যে পার্ট 9-এ গ্রাউন্ডস ফর রিফিউজাল ছিল, সেটাকে তারা একটা পার্ট নাম দিয়েছে পার্ট সুইটেবিলিটি। এখন তারা ওই গ্রাউন্ডস ফর রিফিউজাল হিসাব না করে তারা ডিসিশনে সুইটেবিলিটি গ্রাউন্ডটা তারা দেবে। এখন অনেকগুলি কার্যকরী হবে 4 নভেম্বরের পর থেকে বিভিন্ন সময়ে। যেটা বললাম যে বটসওয়ানাটা ইমিডিয়েটলি কার্যকর হবে, এটা একটা পরিবর্তন। আর চেঞ্জের ভিতরে আমরা বলতে পারি যে ফ্যামিলি ইউনিয়ন যে সাসপেনশন, আমরা জানি যে এই মুহূর্তে যারা রিফিউজি আসেন তাদেরকে দেশ থেকে তারা ফ্যামিলি আনতে পারছেন না। আপনারা জানেন যে ইমিগ্রেশনের একটা কনসেশন ছিল, একটা পলিসি ছিল যে কেউ যদি এদেশে রিফিউজি হিসেবে শিক্ষিত হন তাহলে তাদের যেটা আমরা বলি প্রি ফ্লাইট, অর্থাৎ দেশ থেকে চলে আসার আগে তাদের যদি ফ্যামিলি থেকে থাকে, ওয়াইফ এবং চিলড্রেন, মনে রাখবেন শুধুমাত্র ওয়াইফ এবং চিলড্রেন, এটা কিন্তু বাবা মার আনার কিন্তু কোনো প্রভিশন ছিল না। সেই ওয়াইফ বা হাজব্যান্ড যেই হোক, যদি রিফিউজি যদি মহিলা হন তবে তিনি স্বামী, রিফিউজি পুরুষ হলে তিনি তার স্ত্রী এবং সন্তানেদেরকে আনতে পারতেন। কিন্তু এই সম্পর্কটা শুরু হতে হবে দেশ ছাড়ার আগে, অর্থাৎ নতুন করে যদি কেউ বিয়ে করে আনতে চায় বা সেই ঘরের সন্তানকে আনতে চায়, তাহলে কিন্তু তাদেরকে স্বাভাবিক ইমিগ্রেশনের রুলের যে মেনটেনেন্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট যা লাগে সেগুলো দেখিয়ে কিন্তু আনতে হবে। কিন্তু যদি প্রি ফ্লাইট অর্থাৎ দেশ থেকে পালিয়ে যাওয়ার আগে যে ফ্যামিলি থেকে থাকে, সেখানে তাদেরকে কিন্তু বিনা ভিসা ফিতে, বিনা ইংরেজি টেস্টে, বিনা অ্যাকোমোডেশন মেনটেন্যান্স দেখিয়ে এ জানা সম্ভব ছিল। এটা হোম অফিস সাসপেন্ড করে দিয়েছিল এবং বলা হয়েছিল যে এটা সাসপেন্ড করা হয়েছে, এটা পরবর্তীকালে ব্যাক করা হবে, কিন্তু দেখা গেল এটা ব্যাক করা হয়নি। সম্প্রতিকালে হোম অফিস জানাচ্ছে যে এই রুটটা আর নাকি তারা ব্যাক করবে না। এটা নিয়ে আমরা হাউস অব লর্ডসে তীব্র সমালোচনা হয়েছে, হোম অফিসকে ক্রিটিসাইজ করেছেন। হাউস অব লর্ডসের সম্মানীয় সদস্যরা বলেছে এটা আসলে ঠিক নয়, কারণ একটা আশা দেওয়া হয়েছিল যেটা আবার ফিরে আসবে, কিন্তু এখন হোম অফিস বলছে যে এটা ফিরে আসবে না, আর তারা নিজেরাই ইনকনসিস্টেন্ট কথাবার্তা বলছে। এক্ষেত্রে হোম অফিস বলছে যে না, এটা তারা সবাইকে যেভাবে একটা রিকোয়ারমেন্ট দিয়ে আসতে হয় সেরকম রিকোয়ারমেন্ট দিয়ে তাদেরকে আসতে হবে। এখানে আরেকটা কথা একটু মনে রাখতে হবে যে এই হোম অফিসের কিন্তু একটা প্ল্যান বা পরিকল্পনা আছে যে যারা আমরা বলি PBS পয়েন্ট বেস সিস্টেমের ডিপেন্ডেন্ট হিসাবে আসবে, তাদেরও হয়তো খুব সম্ভবত ল্যাঙ্গুয়েজ টেস্ট দিয়ে আসার দরকার পড়তে পারে। তো ফলে স্টুডেন্টের যারা ডিপেন্ডেন্ট হিসেবে আসবেন বা ওয়ার্ক পারমিট হোল্ডারদের যারা ডিপেন্ডেন্ট হিসেবে আসবেন, তাদেরও হয়তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টে একটা রিকোয়ারমেন্ট হয়তো তারা ইম্পোজ করবে। আমরা এ ব্যাপারে যেটা বললাম যে 2 সপ্তাহ পরে যখন আমি আবার আসব, এ সম্পর্কে আরও দীর্ঘ আমরা আলোচনা করব। তো এটাতে কী হবে, আমার মনে হয় যেটার পিছনে যে কারণ তারা দেখছে যে অনেক ক্ষেত্রে তারা সন্দেহ করছে যে এই সমস্ত PBS-এর ডিপেন্ডেন্ট হিসাবে যারা আসছে তারা হয়তো রিয়েল ডিপেন্ডেন্ট নয়। কারণ আমরা যদি একটা ইনসিস্টেন্স দেখি যে কী পরিমাণ ওয়ার্ক পারমিট হোল্ডার বা স্টুডেন্টের ডিপেন্ডেন্ট এই দেশে আসার পরে তারা ডিভোর্স অ্যাপ্লিকেশন করছে বা তারা সেপারেশন দেখিয়ে তারা নিজেরা অ্যাপ্লিকেশন করছে, তো এর ফলে সন্দেহ হওয়ার কারণ আছে যে এরা হয়তো জেনুইনলি ম্যারিড নয়। নইলে বিয়ের আগে তারা বিয়ে করে দেশে আসতে পারলো, আসার 1-2 মাসের মধ্যে তারা কেন সেপারেশন চাচ্ছে বা সেপারেশনের চেয়ে বা তারা নতুন করে নিজেদের গ্রাউন্ডে তখন তারা অ্যাসালাম চাচ্ছে বা অন্য কোনো রুটে যাওয়ার চিন্তা ভাবনা করছে। যেসব কারণে আমার মনে হয় তারা
এই একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট ইম্পোজ করবে, সেক্ষেত্রে তারা মনে করছে যে হয়তো বা যদি কেউ জেনুইন ম্যারেজ করে না আসে সেটা হয়তো একটা বিরাট অংশ হয়তো তারা বাদ পড়ে যাবে। আপডেটের এই পর্যায়ে আমি একটু কনজারভেটিভ পার্টির পলিসি নিয়ে কথা বলবো। তারা আমরা যদিও জানি যে ইলেকশন 2029-এর আগে হয়তো ইলেকশন হবে না, বর্তমান সরকার শ্রমিক দল তাদের বিশাল মেজরিটি আছে এবং এই মুহূর্তে সরকারের পতন হয়ে যাওয়ার তেমন কোনো কারণ নাই। যদি আমরা জানি যে বর্তমান সরকারের অনেক কার্যকলাপে তাদের নিজেদের দলের কর্মীরাই বা সরকাররা কিন্তু খুশি নয়, সেটার প্রতিফলন আমরা দেখলাম স্থানীয় নির্বাচনে তাদের ভরাডুবি হয়েছে। তবুও তাদের এখনও কিন্তু তাদের যেটাকে বলি লোকসভা বা পার্লামেন্টে হাউস অফ কমন্সে বিশাল তাদের মেজরিটি আছে, ফলে 2029-এর আগে হয়তো বা এই সরকারের পতন হওয়ার সম্ভাবনা নাই। তো তবুও আমাদেরকে দেখতে হবে, আমরা দেখতে পাচ্ছি যে লেবার পার্টি, কনজারভেটিভ পার্টি এবং নাইজেল ফারাজের রিফর্ম পার্টি তারা সবাই কিন্তু ইমিগ্রেশনকে আঁকড়ে ধরে বসে আছে। সবাই মনে করছে যে ইমিগ্রেশনে যে যত টাফ হবে তার ওই পরিমাণ ব্রিটিশ ভোটারদেরকে অ্যাট্রাক্ট করার সুযোগ তেমনি হবে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে কনজারভেটিভ পার্টি তারা কী ধরনের কথা বলছে। দেখুন, কনজারভেটিভ পার্টি তারা পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে তারা ক্ষমতায় গেলে কী করবে, তারা ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটস সেখান থেকে তারা বেরিয়ে আসবে। এই বেরিয়ে আসার ইমপ্লিকেশনটা কী হবে বুঝতে হবে যে তাহলে এই যে আমাদের যে হিউম্যান রাইটস অ্যাক্ট আছে 1998-এর, এর তখন রিডান্ডেন্ট হয়ে যাবে, মিনিংলেস হয়ে যাবে। তাহলে এই যে আমরা আর্টিকেল 8-এ আমরা যে পরিমাণ মানুষ বা আর্টিকেল 8-এর যেটা ইমিগ্রেশনের রুলের ভিতরে যে আমরা দেখি অ্যাপেন্ডিক্স FM এবং আরও বিভিন্ন জায়গাতে তার যে প্রতিফলন দেখি, সেটা যদি দূর হয়ে যায় তাহলে বুঝতেই পারছেন যে কী পরিমাণ মানুষ, কী পরিমাণ কমিউনিটি, বিভিন্ন ইমিগ্রেন্ট কমিউনিটির মানুষটা ক্ষতিগ্রস্ত হবে। অনেকেই হয়তো তখন আর এই ভিসাটা পাবে না। তারা যেটা ফ্যামিলি প্রাইভেট লাইফ দেখি, একটু আগে যে আমরা এক্সেপশনাল গ্রাউন্ডের কথা বলছি, কোনো গ্রাউন্ডে কিন্তু আর কোনো ভিসা হবে না। শুধু তাই নয়, তারা বলতে চাচ্ছে যে ইমিগ্রেশন ট্রাইব্যুনাল তারা অ্যাবলিশ করে দেবে। এই মুহূর্তে আপনি জানেন যে অনেক ইমিগ্রেশন ডিসিশন, বিশেষ করে হিউম্যান রাইটস, অ্যাসাইলাম যদি কেসগুলো রিফিউজ হয়, আমাদের একটা অপশান আছে যে আমরা ইমিগ্রেশন ট্রাইব্যুনালে গিয়ে আমরা এটা অ্যাপিল করতে পারি এবং একটা রাফলি আমরা বলতে পারি প্রায় 40%-এরও বেশি কেসে কিন্তু উইন করা যায়। কোনো কোনো ক্ষেত্রে এটা হাই। আমরা যেমন জানি যে লন্ডনের টেলার হাউসে এই সাকসেস রেট কিন্তু প্রায় 50%। তার মানে হোম অফিস যে সমস্ত নেগেটিভ ডিসিশন দেয় তার অর্ধেকই কিন্তু আমরা কোর্টে গেলে এটাকে আমরা ওভারটার্ন করে দিতে পারি। এখন কনজারভেটিভদের পলিসি হচ্ছে যে তারা এই ইমিগ্রেশন ট্রাইব্যুনালকে তারা অ্যাবলিশ করে দেবে। নট অনলি দ্যাট, তারা লিগাল এইড, ইমিগ্রেশনের মাধ্যমে তারা যে জন্য যে লিগাল এইড পাওয়া যায়, আপনারা জানেন যে অনেক অ্যাসাইলাম সিকার তারা কিন্তু লিগাল এইডের উপরই ভরসা করে তারা অ্যাপ্লিকেশন করে এবং লিগাল এইডের সাহায্য ছাড়া তাদের পক্ষে এই ব্যয়বহুল অ্যাপ্লিকেশনগুলো করা সম্ভব নয়। কিন্তু কনজারভেটিভরা পাওয়ারে গেলে এই লিগাল এইড, ইমিগ্রেশন অ্যাসাইলামের জন্য লিগাল এইডকে তারা সম্পূর্ণভাবে উঠিয়ে দেবে। মনে রাখতে হবে 2013-র আগে কিন্তু লিগাল এইড সব ধরনের ইমিগ্রেশনের ক্ষেত্রেই কিন্তু পাওয়া যেত। তখন স্টুডেন্ট ভিসার জন্যও পাওয়া যেত, স্টুডেন্ট ভিসা রিফিউজ হলেও পাওয়া যেত, তারপরে ভিজিট ভিসা রিফিউজ হলেও পাওয়া যেত, যে কোনো ধরনের রিফিউজাল বা যে কোনো ধরনের ইমিগ্রেশন ম্যাটারে আপনি অ্যাডভাইস অ্যাসিস্ট্যান্স পেতে পারতেন লিগাল এইড আন্ডারে। তখনকার দিনের কথা আমার মনে আছে যে আমি একটা খুব বড় অর্গানাইজেশন জন্য আমি কাজ করতাম। আমাদের বহুত ক্লায়েন্ট দেশের বাইরে থেকে ভিজিট ভিসা বা ফ্যামিলি ভিসা, স্টুডেন্ট ভিসাতে, ওয়ার্ক পারমিট ভিসাতে অ্যাপ্লাই করতেন। তাদের তখন অ্যাপিল রাইট ছিল, যে অ্যাপিল রাইট থাকার কারণে তারা ভিসা রিফিউজ হলে আমাদের সাথে যোগাযোগ করতেন। তখনকার ভিসা ফর্মে তখনকার দিনের ওই রিফিউজাল ফর্মে আমাদের ডিটেলসও দেওয়া থাকতো, কারণ আমার সবচেয়ে বড় NGO ছিলাম। সেখানে বলা হতো যে তুমি যদি অ্যাপিল করতে চাও এদের সাথে যোগাযোগ করো। তো আমরা কিন্তু এরকম বহুত ক্লায়েন্টের কেস নিয়ে ডিল করেছি, হাজার হাজার ক্লায়েন্টের কেসে ডিল করেছি যাদের সাথে আমাদের কোনোদিনই চাক্ষুষ দেখা হয়নি। তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করেছে, আমরা ডকুমেন্ট চেয়েছি, ডকুমেন্ট পাঠিয়ে দিয়েছে, তাদের জন্য আমরা অ্যাপিল করেছি, তাদের জন্য আমরা কোর্টে গিয়ে ফাইট করেছি, তারা ভিসা পেয়েছে, যেগুলোও কিন্তু কোনোদিন তাদের সাথে আমাদের চাক্ষুষ দেখা হয়নি।
তো দেখুন 2013-তে কী করলো, এই ধরনের ভিসার জন্যে, এই ধরনের অ্যাপ্লিকেশনের জন্যে বললো লিগাল এড পাওয়া যাবে। লিগাল এড শুধুমাত্র কেন পাওয়া যাবে, কী কী পাওয়া যাবে, হিউম্যান রাইটস, অ্যাসাইলাম আর বাচ্চাদের ক্ষেত্রে, চাইল্ড অ্যাপ্লিকেন্টের ক্ষেত্রে, আর কোনো রকম ক্ষেত্রে পাওয়া যাবে না। আর আছে ডোমেস্টিক ভায়োলেন্স, হিউম্যান ট্রাফিকিং, এগুলো ছাড়া আর কোনো ক্ষেত্রে লিগাল এড পাওয়া যাবে না। এরপরে কী করলো, 2014-তে তারা সর্বক্ষেত্রে অ্যাপিল রাইট উঠিয়ে দিল। এই মুহূর্তে আপনি জানেন অ্যাসাইলাম আর হিউম্যান রাইটস ছাড়া আর কিন্তু কোনো ক্ষেত্রে আপনার অ্যাপিল রাইট নাই। অনেকে যে বলে যে আমার স্পাউস অ্যাপ্লিকেশান রিফিউজ হয়েছে বা আমার ওয়াইফের স্পাউস ভিসা রিফিউজ হয়েছে, আমি অ্যাপিল করব। মনে রাখবেন, এই যে অ্যাপিলটা আপনি করবেন, এই অ্যাপিলটা কিন্তু আপনি ইমিগ্রেশন রুলের মধ্যে আপনি কিন্তু করছেন না। এই অ্যাপ্লিকেশনটা আপনি কিন্তু করছেন, এই অ্যাপিলটা করছেন আপনি হিউম্যান রাইটসে। এখানে বলা হচ্ছে যে হোম অফিস আপনার পার্টনারকে না আনতে দিয়ে আপনার হিউম্যান রাইটস ব্রিচ করেছে, এই গ্রাউন্ডে আপনার অ্যাপিল হচ্ছে। ইমিগ্রেশনের রুলে কিন্তু আপনার ইমিগ্রেশন রুলের ভিতরে কিন্তু আপনার অ্যাপিলটা হচ্ছে না। এবং দেখবেন আপনি যে গ্রাউন্ডটা দেওয়া আছে 2002 অ্যাক্টের সেকশন 85-এ, এখানে বা 84-85 এখানে পরিষ্কারভাবে কিন্তু বলে দেওয়া আছে 84-এ যে আপনার এই গ্রাউন্ডে আপনার শুধু অ্যাপিল হতে পারে যে হিউম্যান রাইটস যদি ব্রিচ হয়। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি কনজারভেটিভ পার্টি তারা ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটস থেকে বেরিয়ে আসবে, এই রিজিম থেকে বেরিয়ে আসবে। আমাদের কেসগুলি আর স্ট্রাসবার্গে যাবে না। তখন ব্রিটেনের ইউনাইটেড কিংডমের সুপ্রিম কোর্টই হবে আমাদের সুপ্রিম কোর্ট। এই মুহূর্তে যেমন একটা অপশান আছে যে কোনো কোনো ক্ষেত্রে সুপ্রিম কোর্টের পরে আপনি ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটসে যেতে পারেন। এবং মনে রাখবেন, যদি যারা এই ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ল পড়েন বা পড়েছেন তারা জানবেন যে ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটসে ব্রিটেন থেকে কিন্তু বহুত কেস গিয়েছে এবং সেখানে ব্রিটেনের পারফরমেন্স কিন্তু খুব খারাপ। তার মানে বহুত কেসে কিন্তু ব্রিটেন হেরেছে। যে আমরা প্রায়ই যে সমস্ত কেস আমরা সাইট করি তার মধ্যে আছে সোরিং অ্যান্ড ইউকে, তারপরে আছে বেনসাইড অ্যান্ড ইউকে, চাহার অ্যান্ড ইউকে, সবগুলি কেসে কিন্তু ইউকে হেরেছে। তো ফলে তাদের কিন্তু রেকর্ড, তাদের হিউম্যান রাইটসের রেকর্ড কিন্তু সোফার ইউরোপিয়ান কনভেনশন, ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটস ইজ কনসার্ন, এ কিন্তু অফুল। এখন তারা এখান থেকে বেরিয়ে আসতেছে। আমরা অলরেডি ব্রেক্সিট হওয়ার কারণে আমরা কি করেছি, আমরা লুক্সেমবুর্গে যে কোর্ট অফ জাস্টিস অফ ইউরোপিয়ান ইউনিয়ন আছে সেখান থেকেই কিন্তু আমরা বেরিয়ে গেছি। এখন আমরা দেখা যাচ্ছে ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটস থেকেও আমরা বেরিয়ে যাব যদি কনজারভেটিভ পাওয়ারে আসে। আর যদি কোনো কারণে রিফর্ম পার্টি পাওয়ারে আসে তার তো আর কোনো কথাই নাই, তারা তো ইনডেফিনিট লিভ টু রিমেন তো দেবেই না। যাদের এখন ইনডেফিনিট লিভ টু রিমেন আসছে, রিফর্ম বলতে চাচ্ছে রিফর্ম পার্টি, এদেরকেও এখন একটা পিরিয়ডিক্যালি ভিসা রিনিউ করতে হবে এবং বহুত লোককে তারা এদেশে পাঠিয়ে দেবে। যারা অ্যাসাইলাম চাইবে, অ্যাসাইলাম সিকার হবে, অ্যাসাইলাম চাওয়া মাত্রই ধরে তাদেরকে বিদেশে পাঠিয়ে দেওয়া হবে। এই ধরনের একটা কিছুটা সিমিলার চিন্তাভাবনা কিন্তু কনজারভেটিভ পার্টিওরাও আসছে যে তারা কি করবে। যেমন তারা আগে কিন্তু পরিকল্পনা ছিল যে আপনি অ্যাসাইলাম চাইলে আপনি রোয়ান্ডা যাবেন। এখন তারা পরিকল্পনা করেছে যে অ্যাসাইলাম চাওয়ার পরে যদি আপনি রিফিউজড হন আর স্বেচ্ছায় নিজের দেশে না যান তাহলে আপনাকে কোনো থার্ড সেফ কান্ট্রিতে তারা পাঠাবে। আরেকটা ব্যাপার এখানে একটু বলে রাখি যে আমরা জানি যে এই মুহূর্তে বিভিন্ন পত্রপত্রিকাতে এবং বিভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে যারা ইমিগ্রেশন জাজ এবং যে সমস্ত লয়াররা ইমিগ্রেন্টদের পক্ষে কাজ করে এদেরকে নিয়ে তীব্রভাবে আমাদেরকে সমালোচনা করা হয়েছে। এটা নিয়ে কিন্তু ল সোসাইটি জেনারেল কাউন্সিল অফ দ্য বার তারা কিন্তু তীব্র প্রতিবাদ জানিয়েছে, বলেছে যে এইভাবে তারা আমাদেরকে অ্যাটাক করতে পারে না। অনেক জাজ তারা হয়তো একসময় তারা প্র্যাকটিস করতেন, তারা হিউম্যান রাইটস প্র্যাকটিস করতেন, তাদের প্র্যাকটিসের সময় তারা কিন্তু কি বলে অনেক ইমিগ্রেন্টের জন্য কাজ করেছেন। তো এদেরকেও তারা টার্গেট করে বলছে যে তারা একটা প্রো ইমিগ্রেন্ট বায়াস তাদের আছে। এভাবে কিন্তু অ্যাটাক করা হচ্ছে। একটা কলার যুক্ত হচ্ছেন, কলটা নিয়ে নিই। হ্যালো কলার। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমার একটা আপিল ছিল গত বছর নভেম্বরে আমি করছিলাম, এখন পর্যন্ত আমার কিচ্ছু জানায়নি। না অ্যাপিল এখন আপনার অ্যাপিলের সময় নিচ্ছে, এখন ওয়েটিং টাইম কোনো ক্ষেত্রে 1 বছরও লাগছে। তারা কি আপনাকে জানিয়েছে যে হোম অফিসকে তারা পেপার ডকুমেন্ট আপলোড করতে বলেছে?
জি, তারা বলছে আমারে, বললো তারা লাস্ট অগাস্টে দিবে 27 তারিখের ভিতরে। না না সরি, আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি, তারা কি আপনাকে জানিয়েছে যে হোম অফিসকে ডাইরেকশন দেওয়া হয়েছে হোম অফিসের বান্ডেল আপলোড করতে? জি। আচ্ছা, তারপরে আপনি কি আপনার ডকুমেন্ট আপলোড করেছেন? না, আমি এখনো করি না, এটা তো আমি সেলফে করছিলাম। আমার সরি, আমি এটা আপিলটা আমার সেলফে আমি করছিলাম, সলিসিটার ছাড়া। হ্যাঁ, সলিসিটার সাইডে করলে এখন আপনার কাজ হবে, আপনার পক্ষে যে সমস্ত ডকুমেন্ট আছে সেগুলো আপনি হোম অফিসে পাঠিয়ে দেন। আমার ধারণা যদি আপনি কোনো সলিসিটার না থেকে থাকে তাহলে হয়তো বা আপনার অ্যাপিলটা হোম অফিসের যে পোর্টাল, তাদের যে অনলাইন সিস্টেম, সেখানে মনে হয় নাই। তো না থাকার কারণে আমার মনে হয় এই ধরনের প্রবলেমগুলো হচ্ছে। তো আমি আপনাকে যেটা অ্যাডভাইস করব, আপনার যা যা ডকুমেন্ট জমা দেওয়া দরকার, ইনক্লুডিং আপনার নিজের স্টেটমেন্ট, আপনার সাক্ষীদের স্টেটমেন্ট এবং কি আর্গুমেন্ট আপনি করবেন, সে সব কিছু আপনি লিপিবদ্ধ করে একটা বান্ডেল বানিয়ে আপনি ইমেল করে আপনার কোর্টে পাঠিয়ে দেন। এবং হোম অফিসের যে লিগাল ডিপার্টমেন্ট আছে, যেটাকে আমরা বলি হোম অফিস প্রেজেন্টিং অফিসার ইউনিট, তাদের টিমের কাছে আপনি পাঠিয়ে দেন। এটা পাঠিয়ে দিলে আমার মনে হয় আপনি হয়তো তাড়াতাড়ি একটা ডেট পেয়ে যাবেন। আশা করি আপনি আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছেন। তা আমরা আরেকটা আপডেটে চলে যাই। সেটা হচ্ছে যে এই মুহূর্তে পার্লামেন্টের সামনে 1 লক্ষেরও বেশি সিগনেচার দিয়ে পিটিশন গিয়েছে। সেই পিটিশনে বলা হয়েছে যে যে সমস্ত ইমিগ্রেন্টদেরকে হোটেলে রাখা হচ্ছে, এই হোটেল অ্যাকোমোডেশন বন্ধ করে দিক, এবং যারা এদেশে আসছে ইলিগালি এদেরকে ইমিডিয়েটলি ডিপোর্ট করা হোক। তা আমরা দেখতে পাচ্ছি কীভাবে এদেশের জনগণ, সাধারণ জনগণ আস্তে আস্তে নয়, দ্রুত তারা অ্যান্টি ইমিগ্রেন্ট হয়ে যাচ্ছে। তো এ ব্যাপারে আমি মনে করি কমিউনিটি লিডারদের, তাদের অনেক বড় ভূমিকা আছে পালন করা। এবং তারা শুধু যে বিভিন্ন ডায়লগ সেমিনার করবে তা নয়, তারা বরঞ্চ আমাদের নিজেদের কমিউনিটিকে বলা। কারণ আমরা দেখতে পেয়েছি যে ইমিগ্রেশন বা ইমিগ্রেন্টের ব্যাপারে যে প্রচুর, বিশেষ করে আমরা জানি যে ডেইলি টেলিগ্রাফ, ডেইলি মেল যে সমস্ত সংবাদ দেয়, এবং মাঝে মধ্যে ইমিগ্রেন্ট লয়ারদেরকে নিয়ে যে সমস্ত কমেন্ট করে, ইমিগ্রেন্ট জাজদেরকে নিয়ে যে সমস্ত কমেন্ট তারা করে, এটা কিন্তু মোটেই সহায়ক নয়। তো কমিউনিটি লিডারদের কাজ হবে দুটো। একটা হবে তারা বিভিন্ন এজেন্সির সাথে যোগাযোগ করে, এদেশের বিভিন্ন কমিউনিটি লিডারের সাথে যোগাযোগ করে, বিভিন্ন লোকাল যে সমস্ত নির্বাচিত সদস্য আছেন, পার্লামেন্টের সদস্যদের সাথে বসে এ ব্যাপারে তারা স্ট্রংলি তাদের ভিউ করা, এবং ইমিগ্রেন্টরা এদেশে আসার কারণে এদেশে যে কত বেনিফিট হয়েছে এটাকে তুলে ধরা, পজিটিভভাবে তুলে ধরা। একই রকমভাবে আমাদের যেটা উচিত হবে, আমাদের কমিউনিটিতে আমাদের কথা বলা এবং আমাদেরকে অনুরোধ করা যে ইমিগ্রেশন রুলটাকে যেন আমরা অ্যাবিউজ না করি। আপনারা জানেন যে ইমিগ্রেশন রুলকে অ্যাবিউজ করার জন্যে অনেক, যেমন ধরেন যে স্টুডেন্ট ভিসাকে অ্যাবিউজ করা হলো, ওয়ার্ক পারমিট, কেয়ার ওয়ার্কার ভিসাকে অ্যাবিউজ করা হলো। এবং আপনারা নিজেরাই দেখবেন, এটা আমাকে নিয়ে বলার কথা নয়, যে আপনাদেরই বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের ভিতরে কতজন মানুষ ভুয়া ওয়ার্ক পারমিট নিয়ে এদেশে এসে এখন আর কাজ পাচ্ছেন না। তো এটার কারণে, এটাকে অ্যাবিউজ করার কারণে, এবং কতজন কমিউনিটি থেকে কতজন ভুয়া ম্যারেজ সার্টিফিকেট দেখিয়ে এই সমস্ত ওয়ার্ক পারমিট হোল্ডার বা স্টুডেন্টদের স্পাউস হিসেবে দেশে আসছেন। এই জিনিসগুলি তারা আস্তে হোক ধীরে হোক তারা তো বুঝতে পেরে দেখুন এই সমস্ত রুটগুলিকে তারা বন্ধ করে দিচ্ছে। তারা মনে করছে এই সমস্ত সংবাদ যখনই পত্রিকাতে পাবলিশ হয় তখনই কিন্তু এদেশের সাধারণ জনগণদের মধ্যে একটা অ্যান্টি ইমিগ্রেন্ট সেন্টিমেন্ট গড়ে ওঠে। মনে রাখতে হবে এই অ্যান্টি ইমিগ্রেন্ট সেন্টিমেন্টের কারণেই কিন্তু ব্রেক্সিট হয়েছে। কারণ বলা হতো বারে বারে যে সমস্ত ইউরোপ থেকে লোকেরা এদেশে এসে আমাদের চাকরি কেড়ে নিচ্ছে, আমরা হসপিটালের গিয়ে আমরা সিট পাচ্ছি না, বা আমরা জিপির অ্যাপয়েন্টমেন্টের জন্য অনেক সময় অপেক্ষা করছি। এই কারণেই কিন্তু আমরা ব্রেক্সিট হয়ে ইউরোপ থেকে বেরিয়ে আসলাম। এখন যেভাবে অ্যান্টি ইমিগ্রেন্ট নিয়ে কথাবার্তা হচ্ছে, এবং সম্প্রতিকালে আমরা দেখলাম 2 জন বাংলাদেশি ব্যারিস্টারকে নিয়ে যে সমস্ত কথাবার্তা পত্রিকায় প্রকাশিত হয়েছে এর ফলে, এবং এটা অনেক দুঃখজনক যে আমাদের
আমাদের কমিউনিটি লোকেরা বা আমাদের আইনজীবীদের যে বিভিন্ন সংস্থাগুলি কিন্তু তাদের পাশে এসে দাঁড়াচ্ছেন না। আমি মনে করি দাঁড়ানো উচিত। মানুষ ভুল করতেই পারে, ভুল করলে মানুষ তাকে সংশোধন করারও সুযোগ দেওয়া উচিত, বরঞ্চ এটা করে পুরো কমিউনিটির উপরে একটা বাজে একটা ইমপ্রেশন দেওয়া হবে, এটা মোটেই কাম্য নয়। একজন কলার যুক্ত হচ্ছেন, এটাই মনে হয় হয়তো আজকে আমাদের শেষ কল। হ্যালো কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কলার বলেন, আপনি কি শুনতে চাচ্ছেন? আমি বলতাম আপনার কোন দেশে একজন মানুষ 14 বছর থাকিয়া গেছে নাকি পর্তুগাল, কি করেছেন? নি মানুষ যদি এই দেশে আইয়া নিগে লইতে হয় তার তো নকল নাম দিয়ে ও দেশের নিগে লইছে, নকল ও দেশ আইয়া দুইটার আগর নাম দিয়ে নিগে লইতে তাই পারবানি। সরি, আমি আপনার কথা বুঝতে পারছি না। আপনি যিনি আছেন উনি কি এখন এই দেশে আছেন? না, এই দেশে না, তাই পর্তুগাল গেছেন গিয়া। আচ্ছা, এখন উনি এখন কি চাচ্ছেন? উনি হ্যাঁ, যদি তিনি আবার আসেন আপনি কিভাবে আসবেন? কিভাবে আসবেন? ওটা তো আপনার তার নাম তো দেশটা আসল নাম আছিল ওদেশে করছেন, বিচ্ছিন্ন কথা না। উনি এখন এদেশে কিভাবে আসতে চাচ্ছেন? সবচেয়ে বড় কথা, উনি যদি নাম পাল্টানো, ওরা যদি ফিঙ্গারপ্রিন্ট তারা নেয়, ফিঙ্গারপ্রিন্ট দিলেই তারা তো জানতে পারবে যে উনি আগে এদেশে ছিলেন। সবচেয়ে বড় কথা, উনি যদি বলেন উনি এদেশে কোনোদিন ছিলেন না বা চলে গেছেন, তাহলে উনি তো মিথ্যা কথা বলবেন। মিথ্যা কথা বলে যদি উনি এদেশে যদি ভিসা নেন এবং পরবর্তী কোনো কালে মানে কোনোভাবে ধরা পড়লে ওনাকে তারা তো পাঠাবেই, এমন হতে পারে ওনার হয়তো জেলদণ্ড হতে পারে, কারণ এটা একটা অপরাধ। সুতরাং ওনাকে 10 বার ভাবতে হবে উনি এদেশে কী করবেন। উনি অবশ্যই নিশ্চয়ই কোনো অপরাধ করবেন না বলে আমি ওনাকে পরামর্শ দিব। ঠিক আছে, আমি বুঝাই তো আপনাকে বললাম যে উনি যদি জি, প্রথম কথা হচ্ছে আপনি কিন্তু পরিষ্কারভাবে বললেন না উনি এদেশে কিভাবে আসতে চান। উনি যদি এদেশ থেকে চলে গিয়ে থাকেন, আগে অবৈধ হয়ে থাকেন, তো ওনার তো অবশ্যই এদেশে আসতে গেলে একটা রি-এন্ট্রি ব্যান হবে। ওনার ফিঙ্গারপ্রিন্ট দিলেই তাহলে বুঝতে পারবে উনি এদেশে আগে ছিলেন। আমাদের অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে এসে গেছে। আমরা